ম্যাম, হ্যাঁ ফাহাদ বলো। ভালোবাসি। ফাহাদের মুখ যেটা বের হলো সেটা বিরক্তিকর একটা বাক্য, তবে সেটা ফাহাদের কাছে, ম্যামটার কাছে নয়। প্রায় বছরখানেক হলো ফাহাদ একই বাক্য বারবার বলে যাচ্ছে। তাহলে এবার শুনুন কী থেকে এই ঘটনার উৎপত্তি। বছরখানেক আগে ফাহাদ একদিন বাজার করে তার ম্যাসে ফিরছিল। সেই সময় সে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে। কৌতূহলবশত ফাহাদ এগিয়ে গিয়ে বলল, এখানে কি হয়েছে? সুন্দরী মেয়েটি তখন করুণ সুরে ফাহাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখুন না, চাচাকে বলছি টাকা খুচরো হচ্ছে না, পুরো টাকাটা রেখে দিতে, কিন্তু উনি নিচ্ছেন না। আমি ভাবলাম না জানি কি হয়েছে। যাই হোক, আপু আপনি আপু আপনি আমার হাতে টাকাটা দিয়ে দিন, আমি ওনাকে রাজি করিয়ে দিয়ে দিচ্ছি। মেয়েটির হাত থেকে ফাহাদ টাকা নিল। মেয়েটি তখন সেখান থেকে একটু দূরে চলে যায়। ফাহাদ তখন রিক্সাওয়ালার কাছে গিয়ে বলল, আরে চাচা এইদিকে আসেন। এইদিকে। এই দিনে এত বোকা হলে হয়? ভাড়া হয়েছে কত? 30 টাকা। চাচা মিয়া 500 টাকার নোট দিল, নিলেন না? আমি ন্যায্য ভাড়া নেব। এই যে রাখেন আপনার ন্যায্য 30 টাকা। এবার আপনি এখান থেকে কেটে পড়ুন। লোকটি চলে যাওয়ার পর ফাহাদ তো খুব খুশি, কারণ তার এখন 470 টাকা কামায়। সে পকেটে টাকা ঢুকাচ্ছে আর মনে মনে বলছে, হায়রে দুনিয়া, টাকা কোন দিক থেকে আসে বোঝাই যায় না। হু হা হা। টাকা নিয়ে মনের খুশিতে কয়েক পা বাড়াতেই এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান। ফাহাদ তো ভয়ে শেষ। ফাহাদ মনে করেছে তার এই বাটপাড়িটা মনে হয় ধরে ফেলেছে। ঠিক তাই হলো। মেয়েটি এসে বলল, আপনি তো ওনাকে 30 টাকা নিজের পকেট থেকে দিলেন আর 500 টাকা নিজের পকেটে ঢুকালেন। 500 না 470। ঢাকা শহরটাই এমন বাটপারে ভর্তি। ফাহাদ তো লজ্জায় শেষ। তবে এসব তার গায়ে একদমই লাগে না। হালকা ঝগড়া শেষে ম্যাসে চলে গেল। ফাহাদ ভার্সিটিতে 4th ইয়ারে পড়ে। ম্যাসে থেকে লেখাপড়া করে। তার জীবন অন্য সব ছাত্রদের থেকে পুরো ভিন্ন। সারাদিন হই হুল্লোড়ের, পরীক্ষায় ইচ্ছে করে ফেল করা, দুষ্টুমি করে বকাশোনা, আরও অনেক কিছু। কেউ যদি তাকে জিজ্ঞেস করে এত অনিয়ম করো কেন, সে উত্তরে বলে, এসব আমার উপভোগ করতে খুব ভালো লাগে। পরদিন ফাহাদ ভার্সিটিতে যায়। প্রথম ক্লাসে সবাই অবাক। নতুন মুখ প্রথম ক্লাসে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এর আগে প্রথম ক্লাস নিত একটা স্যার, আজ নতুন ম্যাম। সবাই বুঝতে পারলো নতুন জয়েন হয়েছে ইনি। সবার মুখে হাসি দেখা গেলেও ফাহাদের মুখে কোনো হাসি নেই। যে নতুন ম্যামটা আসছে সে নতুন ম্যামকে ফাহাদ ভালো করে চিনেছে, কারণ সে গতকাল তার 470 টাকা মেরে দিয়েছে। ম্যাম তার পরিচয় বলল। ম্যাম এর নাম পুষ্প। এটাই তার চাকরি জীবনে প্রথম ভার্সিটি। এটা সহ আরও অনেক কথা বলল। এরপর শিক্ষার্থীদের পরিচয় এর পালা। ফাহাদের আত্মা যেন যায় যায় ভাব। সবার পরিচয় নিতে নিতে এবার ফাহাদ উঠে বলল, আমি ফাহাদ। আমি পুষ্প ফাহাদকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আরে না ম্যাম, কি বলেন? আল্লাহর দুনিয়ায় আমার মতো আরও 7 রকম সেম চেহারার মানুষ আছে, হয়তো আমার মতো কাউকে দেখেছেন। তারপর বলো। জি ম্যাম, আমি ফাহাদ। আমি থাকি মেসে। আমি ঘুমাই মেসে। আমার জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা সব মেসে। ফাহাদের বক্তব্য শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই ছেলে, তুমি পাগল নাকি? ম্যাম, ওই ভাদাইম্মা এভাবে আমাদের হাসায়। একটা ছেলে বলল। সেদিনের মতন ক্লাস শেষ। ফাহাদ কি মনে করে পুষ্প ম্যামের সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ম্যাম আসার পর ফাহাদ সালাম করলো। ম্যাম উত্তর নিয়ে বললেন, কিছু বলবে? ফাহাদ পকেট থেকে 500 টাকার নোট বের করলো আর একটু ভয়ে ভয়ে বলল, আমি উনি বাটপার ফাহাদ। ও তাই তো বলি, একই শহরে একই চেহারার দুজন থাকার সম্ভাবনা একটু কমই। ম্যাম সরি। তোমাকে দেখে মনে হয় না 4th ইয়ারে পড়ো। যাই হোক, নেক্সট টাইম কোনো বেয়াদবি করবা না। ফাহাদের হাত থেকে ম্যাম টাকা হাতে নিল। উনি যখন চলে যাবেন তখন ফাহাদ বলল, আমার 30 টাকা দিয়ে যান। অসহ্য। আমার কেমন যেন অসহ্য লাগে। একটু রাগী মুখ নিয়ে ম্যাম চলে যায়। তারপর থেকে ফাহাদের দুষ্টুমি পুষ্প ম্যামের ক্লাসে আরও বাড়তে থাকে। ম্যামও একদিন ক্লাসে প্রচণ্ড রেগে গিয়ে বললেন, বেয়াদব ছেলে, টিচারকে কিভাবে সম্মান দিতে হয় তোর বাসা থেকে শেখায়নি? 2 দিন পর স্নাতক পাশ করবি, আর এখন তোর এই অবস্থা। তুই বের হ ক্লাস থেকে। ম্যাম, আর ভুল হবে না। তোকে বের হতে বলছি না? বের হ এক্ষুনি, আর আমার ক্লাসে যেন কখনো মুখ খুলতে না দেখি। তারপর থেকে ফাহাদ আর কখনো পুষ্প ম্যামের ক্লাসে মুখ খোলেনি। ম্যাম ক্লাসে আসলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো বা অন্যমনস্ক হয়ে কিছু ভাবতো।
আর সব ক্লাসে সেই মজার মজার জোকস আর নিজেকে ছোট করে সবাইকে মজা দিত। পুষ্পা একদিন ফাহাদের সাথে মাঠের মধ্যে দেখা করলো। ফাহাদ একা বসেছিল। ম্যামকে দেখে উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। তোমার সাথে কিছু কথা আছে, আমি ভার্সিটির ম্যাম। এভাবে মাঠের মধ্যে বসে তোমার সাথে কথা বলতে পারবো না। আমি ঠিক করেছি আমার বাসা এখান থেকে 15 মিনিট দূরে। এই 15 মিনিট তোমার সাথে কথা বলবো। ফাহাদ শুধু মাথা নাড়ালো। ভার্সিটির সেই গেট থেকে কথা শুরু। তুমি অনেক বছর ধরে এই ভার্সিটিতে আছো আমি শুনেছি। আর শুনলাম তুমি নাকি ইচ্ছে করেই এমন করো। হুম, কেন? ভালো লাগে। কোনটা ভালো লাগে? সবাই তোমাকে ভাদাইম্মা বলে এই জন্য? না, তাহলে? সবাইকে আনন্দ দিতে। ওরা তোমাকে বেতন দেয়? বেতন দিতে যাবে কেন? তাহলে তুমি বাবা মার টাকা নষ্ট করে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? দেখেন, আমি আমার টাকায় লেখাপড়া করি। আমার বাবা বা মায়ের টাকা আমি নষ্ট করছি না। আচ্ছা ধরলাম তোমার টাকা। ধরার কি আছে, আমার টাকাই তো। ওকে ওকে, তোমার টাকাই। নষ্ট করছো কেন সেটা বলো। এটা নষ্ট না, আমার কাজ এটাই। এত সহজভাবে প্রশ্ন করছি, তুমি কঠিনভাবে উত্তর দিচ্ছ। বাদ দাও, তোমার বাবা মা কোথায় থাকে? বাবা গ্রামে, মা উপরে। মানে? বাবা মাকে তালাক দেয়, তারপর মা অভিমান করে আমাকে ছেড়ে উপরে চলে যায়। পুষ্প ফাহাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর হঠাৎ কয়েকটা বাচ্চা ফাহাদকে ঘিরে ধরলো। আরে মাম্মারা, তোদের স্কুল ছুটি হয়েছে মাত্র। হ্যাঁ মামা। যা যা, এখন বাসায় যা। বাসায় গিয়া গোসল কইরা দুপুরের খাবার খাইয়া জম্পেশ একটা ঘুম দিবি। আচ্ছা মামা, আসি তাহলে। যা, বিকেলে দেখা হবে খেলার মাঠে। ওকে মামা। ওয়াও, বাচ্চারা তোমার ভক্ত। ওরাই তো সব, ওদের সাথে থাকলে ফ্রি ভালো থাকি। হুম। ম্যাম, আপনি বাসায় যান, আমি চলে যাই। কাল থেকে ক্লাসে দুষ্টুমি করো, কিছু বলবো না। কথাটা শুনে ফাহাদের মুখে মুচকি হাসি দেখা গেল। পুষ্প ম্যাম ফাহাদকে বলল, বিকেলে আমি যাচ্ছি, মাঠে দেখা হবে। ফাহাদ হাঁটছে আর ভাবছে, ম্যাম আবার মাঠে আসবে। সে কি জানে আমাদের মাঠ কোথায়? দেখা যাক ম্যাম আসে কি না। ফাহাদ বিকেলে বাচ্চাদের সাথে একটা বিল্ডিংয়ের পেছনে খোলা জায়গায় খেলছে। ফাহাদ শুধু বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল, কারণ তার ম্যাম আসার কথা। তাকাতে তাকাতে একসময় চোখেই পড়লো যে ম্যাম আসছে। ম্যাম কাছে আসতেই, আপনি এই জায়গা চিনলেন কিভাবে? আমি এখানে তোমাকে খেলতে দেখেছি। ফাহাদ কথাটা শুনে একটু অবাকই হয়। তোমরা ফুটবল খেলছো তাই না? জি ম্যাম। আমিও খেলবো। পারবেন না, আমরা খেলা করি, আপনি বসে বসে দেখেন। শোনো, আমি মেসির থেকেও ভালো ড্রিবলিং পারি। ও আচ্ছা, তো খেলা শুরু করেন। দু দলে ভাগ করে খেলা শুরু করলো। একটু খেলতেই পুষ্প হোঁচট খেয়ে পড়ে যায়। সবাই পুষ্পের কাছে দৌড়ে আসে। বললাম যা, খেলার দরকার নেই। আপনি শুনলেন না? এই রাফি, যা তো বরফ নিয়ে আয়। লাগবে না, তেমন ব্যথা পাইনি। আচ্ছা, বসে থাকেন। তুমিও বসো, ওরা খেলুক, আমরা কথা বলি। ফাহাদ পুষ্প থেকে একটু দূরেই বসলো। বয়স কত তোমার? 26। তুমি তো আমার থেকে 1 বছরের ছোট। ছোটই তো হব। আপনি আমার ম্যাম। তোমার অগোছালো জীবন আমার ভালোই লাগে। তার মানে আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। শুধু তোমাকে শুধু তোমাকে কেন, তোমাদের ক্লাসের সবাইকে ভালোবাসি। এটা ওটা না, এটা সেটাই, যেটা প্রেমিকার ভালোবাসা। পুষ্প ফাহাদের দিকে চোখ বড় করে তাকালো। ম্যাম, রাগ করছেন কেন? আমি তো ওইটা বলিনি। আর ভালোবাসলেই কি পছন্দ হইতেই পারে আমার? এই, ম্যাম মজা করছিলাম। আসলে আপনার আর আমার বয়সের পার্থক্য তো বেশি না, তাই একটু। বেশি হয়ে যাচ্ছে না? আমি ফ্রেন্ডলি মিশতেছি আর তুমি এইসব আমাকে বলছো? আচ্ছা, ফ্রেন্ডলিভাবেই বলছি, ভালোবাসি। ফাহাদ। পুষ্প জোরে চিৎকার করে উঠল। আমি আর এখানে নাই। এরপর থেকে ফাহাদ সুযোগ পেলেই পুষ্পকে ভালোবাসি বলতো। পুষ্প শুনতে শুনতে একদমই বিরক্ত। আর ফাহাদ ভালোবাসি বলতে বলতে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। দেখো ফাহাদ, সব সময় এসব ভালো লাগে না। আমার ভালো লাগে। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। আপনাকে বাসার নিচে দিয়ে এসে তারপর আমি চলে যাব। প্রতিদিনই তো একই কাজ করি। আমি প্রতিদিন তোমাকে মানা করি। আমি প্রতিদিন আপনাকে ভালোবাসি। তুমি যেটা করো সেটা ফাজলামি। ফাইজলামি করতে করতে ভালোবাসি। ফালতু একটা ছেলে। বকা শুনতে শুনতে পুষ্পের পিছু পিছু যায় ফাহাদ। পুষ্প বাসার ভেতরে ঢোকার পর সে তার ম্যাচের দিকে রওনা হয়। ব্যাপারটা পুষ্পর বাবা খেয়াল করে। পুষ্পকে একদিন বলে, এই ছেলেটা কে রে? কোন ছেলেটা? তোর সাথে প্রতিদিন যায় আবার আসে। ও, ওটা তো আমার ছাত্র।
ওকে তো সবসময় বাসার নিচেই দেখি। আমি জানি না। ঠিক আছে, তোর ক্লাস কেমন চলছে? জি বাবা, ভালো। কোনো সমস্যা হলে বলবি। আর ক্লাস নিতে প্রিন্সিপাল যদি বেশি চাপ দেয় আমাকে বলবি, ওরে টাইট দিব। না বাবা, সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। এই হলো পুষ্পের বাবা, গুন্ডা টাইপের লোক। আগে পুলিশ কমিশনার ছিলেন, এখন অবসরে যাওয়ার পর অনেকগুলো বিজনেস করেন। ফ্যামিলিতে সবচেয়ে মেয়েকে বেশি ভালোবাসেন। পুষ্প রুমে গিয়ে একটু ফ্রেশ হতেই ফাহাদ ফোন করলো। কি হয়েছে? এমন করে কথা বলো কেন? হুম? বাবা, তুমি যা শুরু করছো আমার কিন্তু সহ্য হচ্ছে না। তোমার সাথে ফ্রিভাবে মেশাটাই আমার জীবনের বড় ভুল হয়ে গেছে। তুমিও কিন্তু আমাকে ভালোবাসো, আমি বুঝি। তোমাকে এত জ্বালাই, তুমি শুধু আমাকে বকা দাও, কিন্তু সেইভাবে কখনো মানা করো না। আমার কথাগুলো তোমার কাছে ভালো লাগে। তোমার ধারণা ভুল। ফাহাদ শোনো, তোমার 4th ইয়ারের এক্সাম শেষ। এখন সময় নষ্ট, ফাজলামো এসব বাদ দাও। নিজে কিছু করার চেষ্টা করো। করছি তো। কি? এই যে তোমাকে ভালোবাসি। পুষ্প কল কেটে দিল। ফাহাদ আবার কল করলো। আমি শাওয়ার নিব। বিকেলে কোথাও বের হবে? হ্যাঁ। কোথায়? জানি না। পুষ্প আবার কল কেটে দিল। আজ পুষ্পের একটা ছেলের সাথে কথা। ছেলেটির সাথে পুষ্পের বিয়ের কথা চলছে। পুষ্প শাড়ি পরে বাসা থেকে বের হলো। বাইরে বেরিয়ে রিক্সা ডাকতে ফাহাদ রিক্সা নিয়ে হাজির। পুষ্প বুঝে উঠতে পারেনি রিক্সাওয়ালাটা ফাহাদ ছিল। তুমি হ্যাঁ আমি। তুমি রিক্সা নিয়ে কি করছো? এই তো কাজ করতেছি। তুমি না একটু আগে ফোনে বললা পড়া শেষ, কিছু একটা করতে। তাই বলে এটা? আমাকে যে চাকরি দেবে আমার পরিচিত কেউ নেই, টাকাও নেই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমি ঘুরতে পারবো না। আর সেটা বড় কথা নয়, ভালোবাসার মানুষটিকে রিক্সায় নিয়ে যাচ্ছি, এটাই অনেক কিছু। তুমি যে কি না। আর কথা বাড়াবেন না, রিক্সায় উঠেন। পুষ্প রিক্সায় ওঠার পর কই যাবেন? পুষ্প একটা হোটেলের নাম বলল। ওখানে কেন? একজনের সাথে দেখা করতে। কার সাথে? একটা ছেলের সাথে। নিশ্চয়ই বিয়ের জন্য। তুমি জানলে কিভাবে? যত সুন্দর করে সেজেগুজে বাহির হয়েছেন এমনিতেই বোঝাই যায়। তো তোমার কষ্ট হচ্ছে না? কি জন্য কষ্ট হবে? এই যে তুমি আমাকে ভালোবাসো, আমি অন্য কারো হয়ে যাচ্ছি। কি যে বলেন না, আমি তো জানি যে আপনার সাথে আমার যায় না। আমি কই আর আপনি কই। আমি এমনি আপনাকে ভালোবাসি। আসলে একা জীবন তো, তাই কাউকে ভেবে অবসর সময় পার করার জন্য আল্লাহ আপনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন। বাদ দাও এসব, ডান দিকে রাখো। ফাহাদ পুষ্পকে একটা ডান দিকের হোটেলে নামিয়ে দেয়। কত হয়েছে? 25 টাকা, যাওয়ার সময় একবারে 50 টাকা নিব। তুমি এখন এখানে থাকবে? হুম। হুম। পুষ্প ভেতরে যায়। ছেলেটার সাথে দেখা করে 2 ঘন্টা পর বের হয়। সাথে সেই ছেলেটাও। আমার গাড়ি করে বাসায় পৌঁছে দেই? না, আমি রিক্সায় করে বাসায় যাব। আচ্ছা, রিক্সা ডেকে দিচ্ছি। ফাহাদ তাদের কাছেই ছিল। সে বলে উঠল, স্যার, রিক্সা ডাকা লাগলো। রিক্সা ম্যামের জন্য রেডি। তুমি কে? আমি ম্যামের রিক্সা ড্রাইভার। ম্যাম কলেজে যাওয়া আসা বা কাছে কোথাও গেলে আমার রিক্সা বন্ধ করে যান। ও আচ্ছা। সেটি পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ফাহাদের সামনে তোল। স্যার, ম্যাম তো ভাড়া দিয়ে দিয়েছেন। ফাহাদ টাকা নেবে না, তাই মিথ্যা বলল। এই ভাড়া তোমার জন্যই, তোমাকে দিলাম, রেখে দাও। না স্যার, কাজ না করে এমনি টাকা নেই না। আরে নাও তো, রেখে দাও। বিয়ের পর আমার তোমার রিক্সায় উঠে ফ্রি ঘুরাবো, তখন শোধ হয়ে যাবে। তাইলে আর না করি কেমন করে দেন? ফাহাদ টাকাটা হাতে নিল। আচ্ছা পুষ্প, বাই। তাহলে রাতে ফোনে কথা হবে। হুম, বাই। ছেলেটি চলে যাওয়ার পর পুষ্প রিক্সায় উঠল। রিক্সা চলছে তো চলছে, কারো মুখে কোনো কথা নেই। পুষ্প খেয়াল করলো ফাহাদ তার গামছা দিয়ে বারবার চোখ মুখ মুছতেছে। পুষ্প তখন বলল, বক বক করার আধুনিক মেশিন কিছু বলছো না কেন? আপনি তো 2 ঘন্টা কথা বলে আসলেন, ভাবলাম আপনি টায়ার্ড, তাই কিছু বলছি না। ও, স্যার কি করেন? পাইলট। ওরে বাবা রে বাবা, পাইলট! তাইলে ম্যাম আপনার কপালে খুঁজছে তো। স্যার তো আপনার নিয়ে আকাশ দিয়া ঘুরিয়া বেড়াইব। আগে বিয়েটা হোক। হবে, 100 বার হবে। আর ম্যাম, আমিও কিন্তু পাইলট। মানে? পাকা রাস্তার পাইলট। হি হি হি। আচ্ছা ফাহাদ, একটা কথা। জি ম্যাম, বলেন। তুমি বিয়ে করে নিলেই তো পারো। আপনাকে? এই, আমি কি তাই বলেছি? না ম্যাম, বিয়ে কইরা বউরে খাওয়াবো কি? আমি একবেলা খেয়ে দিন কাটাতে পারবো, সে তো আর পারবে না। আর যেটা বলেছেন সেটা কোনোভাবেই সম্ভব না। হুম,
সারা জীবন এইভাবেই কাটাবে? আল্লাহ যা করেন। হুম। ফাহাদ পুষ্পকে বাসার সামনে নামিয়ে দিয়ে ম্যাচে চলে আসে। রাত হয়েছে, আজ ঘরে কিছু নেই, তবে পকেটে 500 টাকা আছে। ফাহাদ আবার ম্যাচ থেকে বের হয়ে হোটেল থেকে কিছু খাবার কিনে খায়। রাত তখন 10টার মতো বাজে। ফাহাদ এই সময়টাতে পুষ্পকে কল করে। প্রতিদিনের মতো আজও কল করলো, কিন্তু পুষ্পর নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছে। ফাহাদ কিছুক্ষণ পর পর ট্রাই করার ওপরেই থাকলো। 1.5 ঘন্টা পার হয়ে গেল, তবুও ব্যস্ত। আরও কিছু সময় পর ফাহাদের কল ঢুকলো। ওপাশ থেকে পুষ্প ফোন রিসিভ করতেই, সমস্যা কি তোমার? এত সময় কার সাথে কথা বলছিলে? তোমার স্যার কল করেছিল। ও স্যার, তাহলে ঠিক আছে। ফোন রাখো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। একটু কথা বলি। বললাম না আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, কথা বলতে হবে। আসলে কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়েছে তো, তাই বুকের মধ্যে কেমন যেন করে। ধুর। পুষ্প কল কেটে দেয়। ফাঁদ সহ্য করতে না পেরে হু হু করে কান্না করে ওঠে। পুষ্পের প্রতি কেমন যেন তার মায়ের দিনকে দিন বেড়েই চলেছে। ফাঁদের মন খুব করে যাচ্ছে পুষ্পর কাছাকাছি থাকতে, তাকে একটু আগলে রাখতে। ফাঁদ তো আর এত কিছু পারবে না। পুষ্পের কাছের মানুষ তার কাছে এসে গেছে, এখন সে পুষ্পকে আগলে রাখার দায়িত্ব নেবে। পরের দিন সকাল সকাল ফাঁদ রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য পুষ্পকে তার ভার্সিটিতে পৌঁছে দেওয়া। ফাঁদের এই রিক্সা চালানোর পেছনে বড় কারণ হলো পুষ্পের কাছাকাছি থাকা। এটা ছাড়া কোনো পথ নেই, কারণ ফাহাদের তো এই ভার্সিটিতে পড়া শেষ। পুষ্প বাসা থেকে বের হলো, বেরিয়ে দেখে ফাহাদ রিক্সা নিয়ে দাঁড়িয়ে। পুষ্প ফাহাদের দিকে এগিয়ে এসে বলল, শোন, তোকে আমি অনেক সহ্য করেছি, আর না, তোর রিক্সায় আমি যাব না। বাবা আমাকে গাড়ি গিফট করেছে, সেটা করেই যাব। আর একটা কথা শোন, তোর নাম্বার ব্লক করেছি। কোনো রকম বিরক্ত করার চেষ্টা করবি না আমাকে। ফাহাদ রিক্সায় হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। প্রত্যেকটা কথা তার বুকের মধ্যে কাটার মতন বিঁধছে। পুষ্পর কথা শেষে ফাহাদ বলে, আচ্ছা ম্যাম। এতটুকু বলেই ফাহাদ পুষ্পের সামনে থেকে চলে যায়। এরপরেও ফাহাদ থেমে থাকেনি। ভালোবাসার মানুষের সেই মায়াভরা চেহারাটা দেখার জন্য সে লুকিয়ে থাকে রাস্তার পাশে ভার্সিটি গেটের সামনে। এক পলক দেখা হলেই ফাহাদ তার কাজে চলে যায়। একদিন পুষ্প শপিং থেকে ফিরছিল। ফাহাদ তো তার পিছু পিছু, সেটা তো আর পুষ্প জানে না। তখন সন্ধ্যার পর পর কয়েকটা ছেলে পুষ্পকে ঘিরে ধরে। আরে ম্যাম, দেখতে তো আপনি পুরোই জোশ। মুখের কথা ঠিক করেন ভাই। কেন, মধু মধু লাগছে না? ম্যাম বেশি না, জাস্ট 1 ঘন্টা সময় দিবেন, আমরা 3 জন আছি। কি সুন্দর ম্যামের চুল। চুলে একজন হাত ছোঁয়াতেই ফাহাদ দৌড়ে এসে ওই ছেলেটাকে লাথি মারল। ফাহাদের হাতে একটা রড কোথা থেকে এই যে এনেছে আল্লাহই জানে। ফাহাদের রাগী মুখ দেখে ছেলেগুলো দূরে চলে গেল। পুষ্প তো ভয়ে কান্না করে দিয়েছে। ফাহাদ আর পুষ্পের সাথে একবার চোকাচোকি হলো। তারপর, তুই গলির ওই ম্যাচে থাকিস না? তোরে পরে দেখা নিমো, এখনই আয়, এখনই দেখে নে। পরে বুঝবি, আরে বাল, আয় আয়, এখনই আয়। পরে বুঝবি। আরে যা যা, ছোট, এখান থেকে। ছেলেগুলো চলে গেল। ফাহাদের পুষ্পর দিকে তাকালো না। ফাহাদ রিক্সা নিয়ে এসে পুষ্পের কাছে দাঁড়ালো আর বলল, পথের সমস্যা হতে পারে, রিক্সায় উঠে বসেন, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। পুষ্প উঠছে না। রিস্ক আছে, ওরা এই এলাকার পোলাপান, ওরা ভালো না। পুষ্প রিক্সায় এসে বসলো। পুষ্পের বসার পর ফাহাদ এত খুশি হয়েছে, তার মুখটা যদি পুষ্প দেখতো, ইস কত খুশি ওই মুখখানায়, কত ভালো লাগা কাজ করছে তার মাঝে। মেয়ে মানুষ আসছেন, একা আসাটা ঠিক হয়নি। মানুষ তো আর আগের মতো নেই, একটু ক্ষমতার জোরে জানোয়ার হয়ে গেছে। এরপর থেকে বাবাকে সাথে করে নিয়ে আসবেন। ফাহাদ রিক্সা চালাচ্ছিল আর বকবক করছিল, সেই আগের দিনগুলোর মতো। আর পুষ্প চুপচাপ বসেছিল। বাসায় এসে পুষ্পকে নামিয়ে দিয়ে ফাহাদ সেখান থেকে চলে আসে। পুষ্পর দিকে ঘুরেও তাকায় না। রিক্সা জমা দিয়ে ফাহাদ বাসায় ফিরছিল। ম্যাচের সামনে সে আসতে সেই ছেলেগুলোর সাথে নতুন কয়েকজন ফাহাদকে ঘিরে ধরলো। কোনো কথা বলবি না, আমাদের সাথে চল। ফাহাদ বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই, ওদের সাথে যেতে হবে। ছেলেগুলো ফাহাদকে একটা পুরনো দোকানের ভেতর নিয়ে যায়। ওই যে কারে লাত্তি মারছিল, যাকে মারছিল সে ওরে একটা লাত্তি মার। একটা ছেলে এসে ফাহাদকে লাথি মারল। ফাহাদ একদম মাটিতে শুয়ে পড়ল। তারপর দুইটা ছেলে দুইটা খুর বের করে ফাহাদকে আঘাত করতে লাগলো। ফাহাদ খুরের আঘাতে মা বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এলাকার কিছু লোক ছুটে আসে ফাহাদের চিৎকারে। অবস্থা খারাপ হওয়ায় ফাহাদকে হসপিটালে ভর্তি করা হয়। ফাহাদের শরীরের বিভিন্ন জায়গায় অনেকগুলো সেলাই পড়েছে। হসপিটালে ফাহাদকে দেখার মতো কেউ নেই। সপ্তাহখানেক চোখ বন্ধ করে শুধু বলেছে, আমি আমার মেঘবতীর কাছে যাব। আশেপাশে বেডের মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ফাহাদের কথা শুনেছে।
কেউ কেউ অপেক্ষা করেছে হয়তো ফাহাদের কাছে কোনো একজন আসবে, কিন্তু কেউ আসেনি। ফাহাদের অবস্থা যখন স্বাভাবিক, তখন মেঘবতী ডাকের কেউ শুনতে পেল না। মেঘবতী ডাকটা ফাহাদ অচেতন অবস্থায় ডেকেছে। তার এমন ডাকার কারণ হলো সে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কয়েক শতবার পুষ্পকে মেঘবতী বলে ডাকতো। নামটা ফাহাদ খুব শখ করে রেখেছিল। আরও কয়েকদিন যাওয়ার পর ফাহাদ সুস্থ হয়ে ওঠে। হসপিটালে বেডে তারা থাকতে ইচ্ছে করছে না। পুষ্পকে দেখতে ইচ্ছে করছে তার। সে হাত পায়ে ব্যান্ডেজ অবস্থায় একদিন রাতে হসপিটাল থেকে পালিয়ে যায়। রাতে একটা নির্জন জায়গায় সে লুকিয়ে থাকে। পরদিন ভোর হতে না হতেই পুষ্পর বাসার সামনে সে হাজির। সে আগের দিনগুলোর মতো মুখে হাসি নিয়ে পুষ্পর রুমের ব্যালকনির দিকে তাকালো। পুষ্প ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসলো। এটাই তার অভ্যাস। পুষ্প ব্যালকনিতে এসে দাঁড়াতেই চোখ গেল সাদা কিছু একটার দিকে। পুষ্প দেখতে পেল একটা লোক যার পুরো শরীর ব্যান্ডেজ করা। লোকটা তার দিকে তাকিয়ে হাসছে। হাসিটা খুব চেনা চেনা লাগছে। হঠাৎ পুষ্পর মনে হলো এটা তো ফাহাদের হাসি। শেষ পর্যন্ত পুষ্প ফাহাদকে চিনতে পারল। ফাহাদের খারাপ অবস্থা দেখে পুষ্প ঝটপট নিচে নামলো দেখার জন্য, কিন্তু নিচে এসে দেখে ফাহাদ নেই। পুষ্প ফাহাদকে কিছু জিজ্ঞাসা করুক সেটা ফাহাদ চায় না, তাই চলে গেছে। পুষ্প আবার ব্যালকনিতে ফিরে এসে দেখে ফাহাদ আগের মতোই দাঁড়িয়ে আছে। ফাহাদ কিছুক্ষণ পুষ্পর দিকে তাকিয়ে থেকে পুষ্পের উপর থেকে ফাহাদকে কিছু বলার চেষ্টা করে। ফাহাদ বুঝতে পেরে তার মুখ ঘুরিয়ে নেয় আর গুটি গুটি পায়ে সেখান থেকে চলে যায়। এভাবে 2 দিন চললো। ফাহাদ এসে পুষ্পকে দেখে আবার চলে যায়। পুষ্প ফাহাদকে ধরার জন্য আগে থেকে রাস্তায় এসে লুকিয়েছিল। প্রতিদিনের মতো আজও ফাহাদ এলো আর রাস্তার ওপাশ থেকে ব্যালকনির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। পুষ্প আড়াল থেকে আগেই ফাহাদকে দেখতে পেয়েছে। ফাহাদকে ধরার জন্য ওর পেছনে গিয়ে বলল। ফাহাদ শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে পুষ্প দাঁড়িয়ে। ফাহাদ পালাতে নেবে তখনই পুষ্প ফাহাদের হাত ধরে ফেলে। কি ব্যাপার, পালাচ্ছ কেন? ফাহাদ কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে পালাচ্ছিলে কেন বলো? তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? আমি কথা বলছি, উত্তর দিচ্ছ না কেন? ম্যাম হাতটা ছাড়ুন, ব্যথা করছে। আমি কি শক্ত করে ধরেছি যে ব্যথা করছে? আমার হাত ভাঙা, আমার সেলাই আছে, ছাড়ুন, খুব ব্যথা করছে। পুষ্প ফাহাদের হাত ছেড়ে দিল। ফাহাদ আবার গুটি গুটি পায়ে হাঁটছে। পুষ্প হাঁটা শুরু করলো ফাহাদের সাথে। আমার সাথে হাঁটছেন কেন? বলো এই অবস্থা কিভাবে হয়েছে? আপনার সাথে শপিংয়ে যাকে মেরেছিলাম ওরাই এই অবস্থা করেছে। এবার শুনেছেন, আশা করি আমার সাথে আর এক পাও এগোবেন না। ফাহাদের কথা শুনে পুষ্প দাঁড়িয়ে যায়। ফাহাদ থেমে থাকে না, সে হাঁটতে থাকে আর একসময় পুষ্প চোখের আড়াল হয়ে যায়। পুষ্প মন খারাপ করে বাসায় চলে আসে আর রুমে এসে ভাবতে থাকে। আমাকে অপমান করারও প্রতিবাদ করেছিল আর ওর এখন এই অবস্থা। আমি জানি না, একবারও তার খোঁজ নেইনি আমি। এত কিছুর পর দিন শেষে আমাকে দেখতে আসে, দিনের শুরুতেও আমাকে দেখতে আসে। ও আমার উপর খুব অভিমান করেছে মনে হয়। এসব কথা বলে পুষ্প তার চোখের পানি ফেলে। সত্যি ফাহাদ অভিমান করেছে পুষ্পের উপর, কিন্তু ভালোবাসার ওপর নয়। এই জন্যই হয়তো তার ভালোবাসাকে দেখতে দিনে 2 বার আসে। এদিকে পুষ্পর বিয়েও 15 দিন পিছিয়েছে। হবু বর পুষ্পকে খুব কেয়ার করে, ফোন দিয়ে সবসময় খোঁজ খবর নেয়, মাঝে মাঝে দেখাও করে। সব মিলিয়ে পুষ্পর দিনগুলো ভালোই চলছিল। আর হঠাৎ তার মনের মধ্যে কী যেন কাজ করতেছে। ফাহাদের কথা সে বেশি বেশি ভাবা শুরু করছে। পুষ্প ফাহাদের নাম্বারের ব্লক খুলে কল করে। ফাহাদের নাম্বার বন্ধ। ফাহাদের সাথে কথা বলতে হলে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পুষ্পর ভার্সিটিতে যাওয়ার সময় হয়েছে। পুষ্প ভার্সিটি থেকে এসে বাসার ভেতর না ঢুকে সকালের মতো আবার রাস্তার একপাশে লুকিয়ে থাকে। কিছু সময় পার হওয়ার পর ম্যাম। ফাহাদ পেছন থেকে এসে ডাক দেয়। হঠাৎ করে ডাক দেওয়ায় পুষ্প চমকে ওঠে। ম্যাম একটা হেল্প করবেন? হ্যাঁ বলো। কিছু টাকা ধার দিবেন? এমনি এমনি নিব না, হাতের চিকিৎসা করতে হবে আর সেলাইয়ের ঘাটা শুকাচ্ছে না, কিছু ওষুধ কিনতে হবে, দিবেন? ফাহাদের কথা শুনে ভেতরটা আটকে গেছে। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না তাহার। চিন্তা করেন না, আমি পালাবো না, টাকাগুলো দিতে একটু দেরি হবে। আপনার তো বিয়ে হবে, আপনি যদি এখানে না থাকেন আমি আঙ্কেলের কাছে দিয়ে দিব। পুষ্প ফাহাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, দিতে হবে না। আমার সাথে একটু বাসার ভেতরে যাবে? কেন? কোনো প্রশ্ন করো না, চলো প্লিজ। পুষ্প ফাহাদকে বাসার ভেতরে নিয়ে যায়। আপনার বাবা মা আছে ভেতরে, তাই না? আমাকে এই অবস্থায় দেখে অনেক প্রশ্ন করে বসবে, আমি বাইরেই থাকি। বাসায় কেউ নেই, তুমি ভেতরে আসো। ফাহাদ আর কোনো কথা না বাড়িয়ে পুষ্পর সাথে বাসার ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে আসতে ফাহাদ সোফায় বসে পড়ল। ওখানে বসতে কেন? আমার সাথে আসো। ম্যাম, আমি এখানে বসে আছি, আপনি টাকা নিয়ে আসুন। না, আমার রুমে আসো।
আচ্ছা পুষ্প ফাহাদকে রুমে নিয়ে গেল। বিছানায় বসো। আচ্ছা। তারপর পুষ্প দরজা লাগিয়ে ব্যাগ থেকে কয়েক হাজার টাকা বের করে ফাহাদের হাতে দিল। ফাহাদ টাকাগুলো গুনছিল, আর এদিকে পুষ্প সোফায় বসে 2 হাত মুখে লাগিয়ে হুপিয়ে কান্না করে দিল। হাত ভিজে হাতের পেছন দিক দিয়ে পানি পড়া শুরু করলো। ফাহাদ টাকা গুনছিল, তাই বুঝতে পারেনি। যখন দেখলো পুষ্প কান্না করছে তখন ফাহাদ বলল, কি হয়েছে আপনার, কান্না করছেন কেন? পুষ্প কান্নার আওয়াজটা আর বাড়িয়ে দিল। আরে এভাবে কান্না করছেন কেন, কি হয়েছে? কিছু না। হঠাৎ করে সবকিছু সামলে নিল পুষ্প। আচ্ছা আমি এখন উঠি। শোনো, বলেন। এখানে বসো, কথা আছে। হুম। ফাহাদ আবার বসলো। পুষ্প সোফা থেকে উঠে এসে ফাহাদের পাশাপাশি বসলো। আমার চট্টগ্রাম ট্রান্সফার হচ্ছে, তুমি আমার সাথে চট্টগ্রাম যাবে। আমি গিয়ে কি করব? আমার এখানে থাকতে হবে, আর স্যার তো আছে, ওনাকে বলে তো উনি আপনার সব সময় সাথে থাকবে। ভালোবাসি। স্যারকে ভালোবাসেন সেই জন্য তো কাছে রাখবেন। তোকে ভালোবাসি। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, আমি সব প্ল্যান ঠিক করেছি। আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব। ম্যাম আপনার মাথা মুথা সব তার তুর ছিঁড়ে গেছে। যাই হোক, আমি ভাবছি তোকে নিয়েই সংসার শুরু করব। ম্যাম আমি কিন্তু পাইলট না, আমি ফাহাদ, রিক্সা চালক। আমার ভালোবাসা। থাকেন আপনি, আমি যাই। তুই তোর ভালোবাসাকে দেখতে আসিস, চোখে চোখে রাখছিস, আমিও রাখবো। আমি ভালোবাসি এই পর্যন্ত, ঠিক আছে, এই বিয়ের সংসার পর্যন্ত যেতে পারবো না। কেন? আরে ম্যাম আপনার ক্লাস আর আমার 2টা আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, তুই তোর ভালোবাসার জন্য কি কি করতে পারিস? কি কি বলতে অনেক কিছুই যা দরকার তাই। আমিও সেটাই করছি। ম্যাম এটা ভুল হবে। কোনটা? এই যে ভালোবাসা। চুপ, তোর কথা বাদ। বাবা মা সপ্তাহখানেকের জন্য রিলেটিভসের বাসায় গেছে, তুই এই কয়দিন এখানে থাকবি। আমি তো সেবা করব, আর দরখাস্ত দিয়ে আমি আমার ছুটি নিয়ে নিচ্ছি। ম্যাম আপনি বেশি বেশি করছেন, আপনি যা মনে করেছেন তা না। আমি জানি তুই আমার উপর প্রচণ্ড অভিমান করেছিস, তোর কোনো খোঁজ রাখিনি তাই। ছি ছি, কি বলেন? আমি আপনাকে ভালোবাসি, তবে এত কিছু আশা করি না। আমি আপনাকে এমনি ভালোবাসিব। আমি তো এমনিই ভালোবাসি না, সব কিছু মিলিয়ে আমার মন এখন তুই তুই করে। আমি এখন তোকে চাই। এবার আমার মৃত্যু নিশ্চিত। কে মারবে তোকে? আঙ্কেল আন্টি, আমি মারা যাওয়ার পর ঠিকই আপনার বিয়ে হবে, মাঝখান দিয়ে শুধু আমি নাই হয়ে যাব। তুই আমাকে বিয়ে না করলে আমি নিজেই তোকে মেরে ফেলবো। না থাক, তার দরকার নেই। তুই বস, আমি আসছি। আচ্ছা। পুষ্প রুম থেকে বেরিয়ে গেল। ফাহাদ এখন টেনশনের মধ্যে পড়েছে। সে ভেবেছিল পুষ্পকে সে একাই ভালোবেসে যাবে, কিন্তু এখন তার উল্টো ব্যাপারটা ঘটেছে। ফাহাদ একটা বালিশে পিঠের নিচে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে অনেক কথাই ভাবছিল। ইতিমধ্যে রুমে পুষ্প আসলো, তার হাতে একটা প্লেট। পিঠাগুলো খেয়ে নাও। এগুলো এখন? নাও। ফাহাদ পিঠা খাওয়া শুরু করলো। পুষ্প পাশে বসে দেখছিল। ফাহাদ চোখের পলকে প্লেটে রাখা পিঠা শেষ করে দেয়। পিঠা খাবেই না? এখন দেখছি নিমেষেই শেষ। একটা কথা বলি। বলো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা লাগছে, আরও কয়েকটা পিঠা হবে? ই আল্লাহ, কি বলো? তুমি সকাল থেকে কিছু খাও নেই? এই কুত্তা, কথাটা আগে বলবে না? আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। হ্যাঁ। না না, আর কিছু পিঠা হলে হয়ে যাবে। চুপ করে বসে থাক, আমি আসছি। আর একটা ভুল হয়ে গেছে। কি? শরীর তো কাটা ফাটা, এর মধ্যে মিষ্টি পিঠা খেয়ে ফেললাম। হে কপাল, আমারও তো খেয়াল ছিল না। আচ্ছা, রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ডক্টরের কাছে যাব। আমি ফোন সিরিয়াল দিচ্ছি। না ম্যাম, এসব লাগবে না। চুপচাপ বসে থাক তুই, আমি আসছি। পুষ্প রান্না করতে গেল। ফাহাদ রুমে বসে পুষ্পের পুরো রুমটাতে চোখ বুলিয়ে নিল। রুমের সাজগোজ দেখেই বোঝা যায় পুষ্পের রুচি কেমনটা। ফাহাদের কাছে অসাধারণ লাগছে। দেয়ালে নানা রঙের সংমিশ্রণ, দেয়াল দেখে রঙের সংমিশ্রণ শেখা যাবে। পুরো ডিজাইনটাই মনে হয় পুষ্পর আইডিয়া থেকে করা হয়েছে। এমন সংমিশ্রণ ফাহাদ কখনো দেখেনি। আধ ঘন্টা পর পুষ্প যখন রুমে আসলো, ফাহাদ তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাম, দেয়ালে এত রং কেন? মনে হচ্ছে রঙের মেলা। কালার ভালো লাগে, বিশেষ করে ব্রাইট কালার। এক ধরনের রং দিয়ে ডিজাইন করলে মন মতো হতে না, তাই এরকম করেছি। পেইন্টারের দফা রফা করে ফেলেছেন। টাকাও দিয়েছি। হ্যাঁ, টাকা তো অনেকগুলো লাগছে। আর একটু ওয়েট করো, রান্না শেষের মধ্যে। আচ্ছা ম্যাম। হবু বউকে কেউ ম্যাম বলে না। পুষ্প কথাটা বলে চলে গেল। ফাহাদের ঢোক গেলা ছাড়া কোনো উপায় নেই। হঠাৎ করে ম্যাম যে কি শুরু করছে, আমি একবারও তাকে জোর করলাম না, আর সে তার ভালোবাসার জন্য আমাকে জোর করতেছে। এগুলো ম্যাম ঠিক করতেছে না।
ফাহাদ একা একাই কথাগুলো বলছে। রান্না শেষ হওয়ার পর দুজন খাওয়া শেষ করে তারপর ফাহাদকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে বাসায় ফেরে। বাসার সামনে এসে ফাহাদ আবার বলল, ম্যাম আমি চলে যাই তাহলে? এক কথা তো এতবার বলতে পারবো না। ওষুধ তো নিলাম, আর আপনি একা একটা মেয়ে এই বাসায়, আর আমি ছেলে মানুষ। আসছে আমার ছেলে মানুষ। ম্যাম আমি যাই। তুই গেলে আমি আত্মহত্যা করব। না, কি বলেন? আমাকে প্রথমে ভালোবাসে কে? আমি? 1 বছরের বেশি সময় ধরে ভালোবাসি ভালোবাসি বলে আমার কানের পোকা মারছে কে? আমি? আর এখন এইসবের মায়ায় পড়ে তোকে ভালোবেসে ফেলেছি। এখন যদি আমি মারা যাই দোষটা কার? আমার। তো আমার কথা শুনলে শোন, না শুনলে চলে যা। ম্যাম চলেন ভেতরে যাই। গুড ডিসিশন। বাসার ভেতর ঢুকতেই বিদ্যুৎ চলে গেল। ফোনের আলো দিয়ে দুজন পুষ্প রুম পর্যন্ত গেল। রুমে প্রচন্ড গরম, চলো ব্যালকনিতে যাই। বিদ্যুৎ চমকাচ্ছে, না যাওয়াটাই ভালো। যাওয়াটাই ভালো। পুষ্প ফাহাদের হাত ধরে ফাহাদকে ব্যালকনিতে নিয়ে যায়। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে গুরুম গুরুম মেঘের আওয়াজ। দুজন ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। মনে হয় খুব বৃষ্টি হবে। চলেন ভেতরে যাই। তোমার সাথে বিয়ে হলে আমি রোমান্টিকতার পাবো না। এই বৃষ্টিমুখর পরিবেশকে রেখে আমি রুমে গিয়ে অন্ধকারে বসে থাকবো, তাই না? না, আমি বলতে যাচ্ছি বিদ্যুৎ বেশ জোরালোভাবে চমকাচ্ছে, ইদানিং বাজ অনেক বেশি পড়ছে। শোনো, বৃষ্টি একটু বাড়লেই বিদ্যুৎ চলে যাবে। আপনি জানেন তাই না? হ্যাঁ জানি তো। কি জানেন বলেন তো? বৃষ্টিভাবে বিদ্যুৎ ভাইকে ভয় দেখালেই খেল খতম। দুজন দুষ্টু মিষ্টি তর্ক শুরু করলো। বৃষ্টির বেগ ধীরে বাড়ছে, সাথে হালকা বাতাস। ফাহাদ পুষ্পের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে পুষ্পর দূরত্বটা কমিয়ে ফাহাদের কাছে আসলো। একটা কথা বলো। ও সরি বলেন। আমি তোমার হাতের উপর হাত রাখতে চাই। হুম? হাতটা বাইরে বাড়িয়ে দিই। কেন? বৃষ্টি ভাবির থেকে দুজন ভালোবাসাটা একটু বাড়িয়ে নেব। ফাহাদ আর মানা করলো না। মানা করবে কিভাবে? সেও তো এক নতুন ভালোবাসায় ডুব দিয়েছে। পুষ্প ফাহাদের হাতের ওপর হাত রেখে বৃষ্টিতে ভিজেছে। কিছুক্ষণ পর ফাহাদের হাতের নিচে পুষ্প হাত রাখলো। এই যে মিস্টার আনরোম্যান্টিক হবু বর, আপনার হাতের উপর হাত রেখেছি কেন জানেন? হুম। তা জানবেন কেন? শোনেন, আপনার তো রোমান্টিকতা কম, তাই বৃষ্টি ভাবির কাছ থেকে শিখে নিন, তারপর আমাকে ওইভাবে ভালোবাসবেন। তাই আমার হাতটা নিচে রাখছি। ফাহাদ তো লজ্জায় শেষ। এখন বেশ ঠান্ডা পড়েছে, তাই না? হুম। চা করে নিয়ে আসি। আচ্ছা। একটু ওয়েট করো। না শোনো না, শোনেন, এখন তো অন্ধকার, আপনার কষ্ট হবে। এই মুহূর্তটা সবসময় আসে না, একটু ওয়েট করো, আসছি। অল্প সময়ের মধ্যে পুষ্প চা বানিয়ে একটা কাপে নিয়ে আসলো। এই তো চা নিয়ে আমি হাজির। হু হা 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 হা। ফাহাদ একবার পুষ্পের দিকে ঘুরে দেখলো কাপ একটা। ফাহাদ অন্যদিকে তাকালো। এই যে স্যার, রাগ করেন না, আপনি আর আমি এক কাপেই খাবো। না আপনি খান, আমি খাবো না। বললেই হলো। নিন, আপনি আগে শুরু করেন। না আপনি খান। এই পুষ্পের একটু ধমকে ফাহাদ চায়ের কাপটা হাতে নিল। ফাহাদ চায়ের কাপে 2 বার চুমুক দিতেই এবার কাপটা আমার কাছে দাও। ফাহাদ কাপটা পুষ্পের হাতে দিল। পুষ্প কাপটা হাতে নিয়ে চায়ের চুমুক দিতে দিতে বলল, এখন তো আর ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারবো না। চায়ের কাপে থাকা ঠোঁটের স্পর্শ থেকে যা পাই তাই, যাকে বলে দুধের সাথে ঘোলে মেটানো। কেউ তো ইচ্ছে করে আর দিবে না। কিছু বললেন? হ্যাঁ বললাম তো, বৃষ্টি দেখেন। ব্যালকনিতে গল্প করতে করতে মধ্যরাত। পুষ্প তখন বলল, ঘুমাবে না? আপনি ঘুমান, আমি একটু পরে ঘুমাবো। আচ্ছা, আমি আম্মুর রুমে গিয়ে ঘুমাবো, তুমি এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আচ্ছা। থাকতে বলবে না? আহা, সে কি আবদার! পুষ্প ফাহাদের সাথে আরও কিছু সময় ব্যালকনিতে থাকতে চাচ্ছে। ফাহাদ হ্যাঁ না কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ প্রথম থেকেই পুষ্প যা বলতো যে ফাহাদ তাই শুনে আসছে। আপনি আরও থাকবেন? আচ্ছা থাকেন। দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে দুই দিকে তাকিয়ে। বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পুষ্প হাতের নখ কামড়াচ্ছে আর কিছুক্ষণ পর পর ফাহাদের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে পুষ্প ফাহাদকে কিছু বলতে চায়। এভাবে কিছু সময় পার হওয়ার পর পুষ্প ফাহাদকে ডেকে বলল, বৃষ্টিতে ভিজবো? না ম্যাম, এত রাতে ভিজলে ঠান্ডা লাগবে। একটু। না ভেজাটাই ভালো। আচ্ছা ভিজবো না, তাহলে এখন যাই। যান। তুমি কিছু বলবে? না। কিছুই বলবে না? কি বলবো? আচ্ছা ঘুমাতে যান। ভালোবাসো না? হুম। কি? বাসি। শুধু বাসি?
ভালোবাসি। এবার ঘুমাতে যান। আমার রুম থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? না। সেটাই তো করতেছো। তাহলে কি আমি চলে যাব? ই, কই যাবি তুই? আমার পুরো শরীরটাই ব্যথা করছে, আমি একটু বিছানায় যাই। জি। পুষ্পকে ডেকেই ফাহাদ ব্যালকনি থেকে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বৃষ্টি কমায় বিদ্যুৎও এসে পড়ল। পুষ্প মনটা একটু ছোট করে বিছানায় গেল। তারপর ফাহাদের পাশে বসলো। ফাহাদ তার হাতটা চোখের ওপর রেখে ঘুমাচ্ছিল। ঘুমিয়ে পড়েছো? না, হাতটা সরাও তো। ঘুম পাচ্ছে আমার। চোখ বন্ধ করে থাকো, কিন্তু হাতটা সরাও। ফাহাদ হাত সরাতেই পুষ্প ফাহাদের চোখে পানি দেখতে পেল। এই তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে বলো আমাকে। পুষ্প ফাহাদের দুই গালে হাত দিয়ে বলল, পুরো শরীরটাই জ্বালা করছে। কাটা জায়গায়? হুম। ওষুধ খেয়েছো তো? ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হুম। খুব খারাপ লাগতেছে? হ্যাঁ। শার্টটা খোলো। না। আমি দেখবো কি অবস্থা হয়েছে। শার্টটা খোলো। হুম, এখন জ্বালা করছে না। লজ্জা পাচ্ছ তাই না? আমি লাইট অফ করে দিয়ে আসছি, রুমে হালকা আলো থাকবে, তখন খুলবে কিন্তু। পুষ্প লাইট অফ করে দিল। তারপর ফাহাদের শার্ট খুলল। ফাহাদের শরীর দেখে পুষ্প চোখে পানি এসে গেল। বুকে সেলাই করা জায়গায় সে কয়েকবার হাত বুলিয়ে দিল। আমার জন্য এমন হয়েছে তাই না? আমাকে ক্ষমা করে দিও। না ম্যাম, কি বলছেন? আপনার জন্য হবে কেন? আমার জন্যই হয়েছে। না, আমার ভাগ্যে আছে তাই হয়েছে। আমি হাত বুলিয়ে দেই। ব্যথা পাই। আসতে দেব তো। ম্যাম, অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে যান। ঘুম নেই, চলে গেছে। হাত বুলিয়ে দেই। আচ্ছা। পুষ্প হাত বোলাতে শুরু করলো। ফাহাদ আবার তার হাতটা চোখের ওপর রেখেছে। ফাহাদ খুব ব্যথা পাচ্ছে, পুষ্পকে মানাও করতে পারছে না। হঠাৎ ফাহাদ তার ঠোঁটে আরেকটা ঠোঁটের স্পর্শ পেল। ফাহাদ হাত সরিয়ে দেখে পুষ্প। চুমু খাওয়ার সময়ও চোখ গড়িয়ে পানি পড়ছে। পানির ফোঁটা পুষ্পর গাল বেয়ে ফাহাদের গালের ওপর পড়ছে। পুষ্প চুমু খাওয়া শেষে সে ফাহাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সকালে দেখা হবে, এখন যাই। হুম। চিন্তা করবে না, আমি আছি তোমার পাশে সব সময়। হুম। পরদিন সকালবেলা পুষ্প নাস্তা রেডি করে ফাহাদের রুমে এসে দেখে ফাহাদ ঘুমিয়ে আছে। পুষ্প ফাহাদকে ডাকে না, কারণ রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে। একসময় ফাহাদের ঘুম ভাঙে। স্যার গুড মর্নিং। তাড়াতাড়ি ওঠেন, ফ্রেশ হয়ে আসেন। আমার হাতে অনেক কাজ, আপনাকে খাইয়ে কাজগুলো সেরে নিতে হবে। ভার্সিটিতে যাবেন না? ছুটির আবেদন গ্রহণ করে 2 দিনের ছুটি নিয়েছি। ও। ফ্রেশ হয়ে আসো, যাও। ফাহাদ ফ্রেশ হয়ে আসার পর দুজনে মিলে নাস্তা করে। নাস্তা করা শেষে দুপুরে কি খাবে গো? আপনি যা খাবেন। ইলিশ ঝোল? না না, ইলিশ খাওয়া যাবে না, তোমার তো সমস্যা হবে। তোমার ঘা না শুকনো পর্যন্ত শাকসবজি খেতে হবে। আমি রান্না করতে পারি, আমি কি আপনাকে সাহায্য করব? জি না স্যার, এখন সাহায্য করতে হবে না। আমার যখন বেবি হবে তখন সাহায্য করিয়েন, কেমন? আমি তখন তো থাকবো না, স্যার থাকবে। কাঁটা চামচ দেখছিস? একদম শেষ করে দিব। ফাহাদ চুপ করলো। একটা বই দিচ্ছি, বসে বসে পড়ো, আমি টুকটাক কাজ সেরে নেই। ফাহাদ রুমে বসে বই পড়া শুরু করলো। কখনো বিছানায় বসে পড়ছে, কখনো ব্যালকনিতে গিয়ে বই পড়ছে। পুষ্প মাঝে মাঝে এসে লুকিয়ে দেখে ফাহাদ কি করছে। পুষ্পর কাজ শেষে স্যার, ও স্যার, বই পড়া বন্ধ, এখন আপনার গোসল করার সময়। একটু পরেই করি। জি না, এক্ষুনি টাইম টু টাইম ওয়াশরুমে যাও। আমার তো প্যান্ট একটাই, এটা পরে গোসল করলে পরে কি পরবো? বাবার লুঙ্গি আছে। লুঙ্গি নিয়ে আসেন, ওটা পরে গোসল করি। না, প্যান্ট পরেই গোসল করেন। আচ্ছা। এসব সেবা সুদে আসলে হিসাব করে নিব বাবু রাব্বু। ফাহাদ ওয়াশরুমে ঢুকতেই দরজা নক। দরজা খুলে ফাহাদ বলল, কিছু বলবেন? দেখব। কি দেখবেন? যেটা করবে। না, কি বলেন? আরেকজনের গোসল করা কেউ দেখে? আমি দেখব। না। দেখব। আর আরেকজন মানে কি? তুমিই তো। আচ্ছা, এখন না পরে? লজ্জা পাচ্ছ? ফাহাদও একটু হাসলো। একটু দেখি। হ্যাঁ। না পরে, অন্য কোনো সময়। তোলা রইল। কি যে বলেন! ফাহাদ দরজা বন্ধ করে দিল। ফাহাদ গোসল শেষে যখন চেঞ্জ করবে তখন বুঝতে পারলো পুষ্পর বাবার লুঙ্গিটা নিয়ে আসা হয়নি। ফাহাদ ভয়ে ভয়ে দরজা খুলে পুষ্পকে ডাকলো। পুষ্পকে ডাকতে সে লুঙ্গি নিয়ে এসে হাজির। চান্স একটা পাইছি। না, কোনো চান্স পাননি। লুঙ্গিটা দেন। আহারে, আমাকে যদি ভেতরে যেতে দাও তো লুঙ্গি পাবে, নইলে না। আমি তো বললাম পরে এক সময় আসবেন। এই যে নাও লুঙ্গি। হবু বরের সাথে একটু দুষ্টুমি করলাম, বিয়ের পর এই মাত্রা আরো বেড়ে যাবে, বুঝেছো? হুম।
একটা মার্কা বর পেয়েছি। ছাড়া মুখ দিয়ে আর কিছু বের হয় না। ওই শোনো, একটা দাও। মানে? ওই যে রাতে দিলাম। কথাটা শুনে ফাহাদ পুষ্পের হাত থেকে লুঙ্গিটা নিয়ে ঝটপট দরজা লাগিয়ে দিল। এটা দেখে পুষ্প বলে উঠল, কে আছো এসে দেখে যাও, আমি লক্ষ্মী লাজুক একটা বর পেয়েছি। এই শোনো, একটু তাড়াতাড়ি করো, আমিও গোসল করব। একটু লেট হবে। আমি থাকলে না হয় লেট হতো, একা আর কত লেট হবে। আপনি চুপ করবেন? ওকে, চুপ। ফাহাদ গোসল করে বের হওয়ার পর পুষ্প গোসল করে নেয়। তারপর দুজন খেতে বসে। হঠাৎ কলিং বেলের আওয়াজে পুষ্প বেশ ভয় পেল। এ সময় কে এলো? পুষ্প ফাহাদের দিকে তাকিয়ে বলল, দেখেন কে আসছে। আচ্ছা তুমি খাও, আমি দেখছি। পুষ্প দরজা খুলতে দেখে তার বাবা মা দরজায় দাঁড়িয়ে। তোমরা এই সময়? কিছু নতুন জিনিস দেখতেই এই সময় আসলাম। পুষ্পের বাবা মা ভেতরে ঢুকলো। পুষ্প বেশ ভয় পাচ্ছে, কারণ কেউ হয়তো উল্টোপাল্টা খবর দিয়ে এই কাজ করেছে। বাহ, বেশ তো খাচ্ছ। ফাহাদ লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। ভয় নেই, খাবার শেষ করো। ফাহাদ বসে পড়লো, তবে তার গলা দিয়ে আর খাবার নামবে না, তাই হাত ধুয়ে নিল। পুষ্পের বাবা পুষ্পকে কাছে টেনে নিয়ে বলল, আমার মেয়েটা বড্ড বোকা, মানুষ চেনে না। বাবা, ও আমার। তুমি ছাত্র বলবা আমি জানি, কিন্তু ওর সাথে তুমি গত রাতে এই ছাদের নিচে ছিলে, সেটা কেন? বাবা, ও খুব অসুস্থ। এলাকার ছেলেরা ওকে মেরে হাসপাতালে রেখেছিল, সেই ব্যাপারও জানি। কি জন্য মেরেছিল সেটা কি জানো? তোকে ছেলেগুলো বাজে বকেছিল, তাই ও সহ্য করতে পারেনি। সে এগিয়ে গিয়ে প্রতিবাদ করে আর রাতে সোজা হাসপাতালে। হুম। এই ছেলে, তুমি পুষ্পকে ভালোবাসো? ফাহাদ যাতে মানা করে সেটা পুষ্প ইশারায় বুঝিয়ে দেয়, কিন্তু ফাহাদ সেটার পাত্তা না দিয়ে বলে, হ্যাঁ, ভালোবাসি। ভালোই সাহস আছে দেখছি তোমার। আসলে স্যার, আমি পুষ্পকে ভালোবাসি, কিন্তু ওনাকে বিয়ে করতে চাইনি, এরকম আশাও করি। আমি জানি আমি তার যোগ্য না। এটা আবার কেমন ভালোবাসা? একতরফা। গুড, আমি কোনো ভেজাল চাই না। তুমি তোমার একতরফা ভালোবাসা নিয়ে এখান থেকে বিদায় হও। ফাহাদ চলে যাচ্ছিল, সাথে পুষ্প। তুই কোথায় যাচ্ছিস? ভালোবাসা আর একতরফা নেই, দুতরফা হয়ে গেছে। আমি যে এখানে থাকতে পারবো না। তুই যদি বের হয়ে যাস তাহলে মনে করে নিস তোর বাবা মা নেই। ফাহাদ দেখলো ব্যাপারটা খারাপ দিকে গড়িয়েছে। সব কিছু সামলে নেওয়ার জন্য ফাহাদ বলল, আপনি থেকে যান আমার সাথে। আপনি কোথায় যাবেন? আমার যাওয়ার জায়গা আছে। আপনি বাসায় থাকুন, দেখবেন সব আগের মতো ঠিক হয়ে গেছে। তুই আমাকে সাথে না নিলে ওই যে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিব। না, এটা কেমন কথা? তো চুপ করে থাক, বাইরে গিয়ে দাঁড়া, আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি। ফাহাদ বাইরে চলে আসলো। তার আর কিছু বলার নেই। হ্যাঁও বলতে পারছে না, আবার নাও বলতে পারছে না। এমনিতে অসুস্থ, তার উপর সময়গুলো এলোমেলো যাচ্ছে। পুষ্প ব্যাগপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। সপ্তাহখানেক পর তো আমরা চট্টগ্রাম যাচ্ছি। এই কয়দিন আমরা একটা হোটেলে থাকবো। রাগের মাথায় একে একে সব করতেছেন, এগুলো কি ঠিক হচ্ছে? চুপ। তুই কি পারিস? হ্যাঁ, শুধু এমনি এমনি ভালোবাসতে জানিস? সব তো আমি করতেছি। আমাকে কি করতে হবে? একটা হোটেল খুঁজে দে। ওকে, চলেন। পুষ্পদের বাসা থেকে অনেকটা দূরে একটা হোটেলে গিয়ে ওঠে পুষ্প। ফাহাদ তার সাথে থাকবে না। ফাহাদ সিদ্ধান্ত নিয়েছে 1 সপ্তাহ সে একটা চেনা বড় ভাইয়ের মেসে থাকবে। ফাহাদ আর স্বস্তি নাই। কই একটু রেস্টে থাকবে তা না, অনেক ঝামেলায় পড়েছে। 7 দিন চলে যাওয়ার পর আজ পুষ্পর ফাহাদ চট্টগ্রাম যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। সব নেওয়া হয়েছে তো, তাই না? বাবা মাকে সাথে নিলে ভালো হতো। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। ওনাদের ছেড়ে একটা অচেনা শহরে যাচ্ছ, কেমন যেন দেখাচ্ছে। তুমি তো আছো। আমি যতই থাকি, ওনারা যদি থাকতো। তোমার শ্বশুর শাশুড়ির মনে ব্যথা দিয়ে আসছি, ওনারা কখনো আমাকে ক্ষমা করবেন না। তোমার ভুল ধারণা, অবশ্যই তোমাকে ক্ষমা করবে। না গো, করবে না। তুমি ছোট থেকেই অনেক জেদি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা চেয়েছো সেটাই পেয়েছো। কখনো কি তারা তোমাকে মানা করেছে? না। আমাকে চাইলেই পারতে। এভাবে অভিমান করে বেরিয়ে আসাটা ঠিক হয়নি। এখন সব দোষ আমার, তাই না? ওনারা আমাকে আটকাতে পারলো না। আচ্ছা বাদ দাও, বাসে ওঠো। পুষ্প বাসে উঠে দেখে বাসে তার বাবা মা বসে আছে। পুষ্প ফাহাদের দিকে তাকালো। ফাহাদ মিটিমিটি হাসছে। পুষ্প আর দেরি না করে তার মাকে গিয়ে জড়িয়ে ধরলো। তুই এত অভিমানী, আমি ভাবছি তুই যাওয়ার সময় আমাদের নিয়ে যাবি। সরি মা। তোর সরি আমার লাগবে না। দেখ,
তোর বাবা তোর জন্য কান্না করতেছে, ওনাকে সরি বল। পুষ্পা বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সব রাগ অভিমান শেষ হওয়ার পর তো আপনাদের যাত্রা শুভ হোক, আমি তাহলে আসি এখন। এই, তুমি কই যাও? ও হ্যাঁ, স্যার মানে তোমার বাবা আমাকে কিছু কাজ দিয়েছে, কাজগুলো শেষ করেই আমি চট্টগ্রামে যাব। না, কি বলো এসব? আমাকে তো আগে বলনি। আসলে বাসা থেকে চলে আসার পর আমি তোমার বাবার কাছে যাই। আমি প্রতিদিন গিয়ে ওনার কথা বলেছি যাতে তোমাদের মধ্যে সমস্যাটা মিটে যায়। তো সব তো মিটে গেছে, চলো। বললাম না তোমার বাবা আমাকে একটা কাজ দিয়েছে, কাজটা করতে হবে। কি কাজ? ওই তো গুরুত্বপূর্ণ একটা কাজ। তোমাকে ছাড়া যাব না। ধুর পাগলি, আমি তো মাসখানেক পর তোমার কাছে যাব। কথাগুলো বলার সময় ফাহাদ কেমন যেন করছিল। ওই, তোমার চোখে পানি কেন? পানি আসবে না? তোমাকে তো অনেক দিন দেখতে পাবো না। কথা হবে, কান্না করো না। আচ্ছা, আমি আসি তাহলে। ঠিক আছে। না, শোনো। বলো। পুষ্প ফাহাদের হাতের মধ্যে হাতে একটু চাপ দিয়ে ধরলো। পুষ্প বোঝাতে চাইছিল যে সে তাকে খুব মিস করবে। তারপর ফাহাদ বাস থেকে নেমে গেল। বাস ছেড়ে দিয়েছে। একটা সময় কয়েকশত গাড়ির ভিড়ে বাসটি হারিয়ে যায়। ফাহাদ রাস্তায় দাঁড়িয়ে চোখের পানি মুছতে চার ফুপিয়ে কান্না করছে। এত কান্না করার কারণ তার মেঘবতীর সাথে আর কখনো দেখা হবে না। বাসের মধ্যে শেষ দেখা ছিল, শেষ স্পর্শ ছিল। এমনটা হওয়ার কারণ পুষ্প যেদিন বাসা থেকে রাগ করে চলে আসে, পরদিন ফাহাদ যায় পুষ্পদের বাসায়। পুষ্পের বাবা ফাহাদকে দেখে অনেক রেগে যায়। সেখানে ফাহাদকে 2-1টা চড়ও দেয়। ফাহাদ সব কিছু সহ্য করে বলল, পুষ্প তো রাগের মাথায় বাসা থেকে চলে গেছে। আসলে ওর কোনো দোষ নেই, আমি ওর পিছে ঘুরে ওর মাথাটা খেয়ে ফেলেছি। পুষ্পর সাথে আমার বিয়ে হলে শুধু আমি ভালো থাকবো, কিন্তু আপনি, মা আর পুষ্প কেউই ভালো থাকবে না। পুষ্পর যখন রাগ কমে যাবে ও আপনাদের খুঁজবে, আপনারাই ওর বেশি আপন। তাই বলছি কি। ফাহাদকে থামিয়ে পুষ্পের বাবা বলল, মূল কথা বল। সপ্তাহখানেক পর ম্যাম চট্টগ্রাম যাচ্ছেন, আপনারাও ওনার সাথে যাবেন আর আমি এখানে থেকে যাব আর আপনাদের মাঝ থেকে হারিয়ে যাব। এসব হবে না, তুই এখান থেকে চলে যা। এভাবে 3 দিন ফাহাদ পুষ্পের বাসায় গিয়ে তার বাবা মাকে বোঝায়। একসময় তাদের রাগও কমে আসে। ফাহাদ অনেক খুশি হয় যে তারা বুঝতে পেরেছে। ফাহাদ আরও বলেছে যে সে দোষী সাজবে, পুষ্প যাতে ভুল বোঝে তাকে ভুলে যায়। ফাহাদ এসব কথা ভাবতে ভাবতে রাস্তায় বসে পড়ে আর কি মনে করে যেন মিটিমিটি হাসে। হয়তো ভাবে পুষ্পকে তার বাবা মা ফাহাদের সম্পর্কে মিথ্যে কিছু বলবে। পুষ্প সব শুনে কষ্ট পাবে আর ফাহাদকে ঘৃণা করবে। এরপর মাসখানেক পার হলো, পুষ্প ফাহাদের দেখা পেল না। তার বাবা তাকে উল্টোপাল্টা বুঝিয়ে সেই পাইলটের সাথে বিয়ের ব্যবস্থা করে। পুষ্প অনেক রাগ আর জেদ নিয়ে বিয়েতে রাজি হয়। দেখতে দেখতে আরও 10টা বছর পার হলো। ফাহাদ এখন একটা জব পেয়েছে। সে বিয়ে করেনি, একটা ফ্ল্যাট কিনে সেখানে একাই থাকছে। সেদিন ফাহাদ অফিস থেকে ফিরে রান্না করতে এনেছে। এমন সময় দেখলো তেলের বোতলে তেল নেই। আহ কপাল, তেল আনার কথা ভুলেই গেছি। এখন নিচে গিয়ে তেল আনার মতো শক্তি নেই। পাশের বাসায় গিয়ে দেখি তেল দেয় কিনা। ফাহাদ একটা বাসার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলো। ভেতর থেকে একটা বয়স্ক লোক বেরিয়ে আসলো। ফাহাদ সালাম দিয়ে বলল, চাচা একটু তেল দিতে পারবেন? এত রাতে তেল? বাসায় তো কেউ নেই, আমি এখন রান্নাঘর থেকে নিয়ে আসতে পারবো না, তুমি নিচে থেকে নিয়ে আসো। জি আঙ্কেল। চাচা থ্যাঙ্কস, ধন্যবাদ, বুদ্ধিটা দিয়ে অনেক উপকার করলেন। তুমি কি আমার উপর রাগ দেখাচ্ছ? না না, কি যে বলেন, রাগ দেখাবো কি জন্য, আমি নিচে থেকেই নিয়ে আসছি। ফাহাদ নিচে নামার আগে আরেকটা বাসায় নক করলো। দরজা খুললো একটা মহিলা, বয়স 40-এর মতো হবে। আচ্ছা আপা, একটু সাহায্য করেন, আমার রান্না করতে গিয়ে তেল ফুরিয়ে গেছে, আপনি একটু। ফাহাদের চোখ যখন মহিলার ওপর পড়লো তখন ফাহাদ আর কথা বলতে পারল না। তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি পুষ্প। পুষ্প ফাহাদকে চিনতে পেরে দরজা ধপাস করে লাগিয়ে দিল। ফাহাদের হাতটা কাঁপতে থাকে। সেখান থেকে একটু নড়াচড়াও করতে পারছে না। ফাহাদ ওখানে থাকা অবস্থায় পুষ্প আবার দরজা খুললো আর ফাহাদের হাত থেকে তেলের বোতলটা নিয়ে দরজা লাগিয়ে দিল। পুষ্প বোতলটাতে তেল ভরে এনে ফাহাদের হাতে দিল আর আগের মতো করেই দরজা লাগিয়ে দিল। ফাহাদ বোতল নিয়ে তার বাসায় চলে আসে। রান্নাঘরে না গিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। এতদিন পর পুষ্পের সাথে এভাবে দেখা হবে কল্পনাও করতে পারেনি সে। শুয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল পুরনো স্মৃতি আর সেই চোখ গড়িয়ে পানি পড়া, এটা যেন নিত্যদিনের রুটিন হয়ে গেছে। রাতে না খেয়ে ফাহাদ ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা অফিসে যাবে ফাহাদ। সিঁড়িতে নিচে নামতেই তো পুষ্পর বাসা। দরজার সামনে দিয়ে নামতেই একটা ছোট মেয়ে দরজা খুলে বাইরে আসলো। মেয়েটাকে দেখে ফাহাদ দাঁড়িয়ে গেল। মেয়েটার দিকে তাকিয়ে ফাহাদ দাঁত বের করে হাসলো।
বাচ্চাদের দেখলে সবাই যেমন করে হাসে ঠিক ওই রকম। মামুনি এইদিকে শোনো। কিছু বলবা তুমি? তোমার নাম কি? রাইসা। ওয়াও, খুব সুন্দর নাম। তোমার নাম কি? ফাহাদ। তোমার নামও খুব সুন্দর। ধন্যবাদ। আমাকে ডাকলে কেন? ডাকলাম কি জন্য? ওই তো আমি তোমার বাবার। ও, তুমি আমার বাবা? দাঁড়াও, আমি আম্মুকে ডেকে আনছি। রাইসা তার মাকে ডাকতে ডাকতে বাসার ভেতর চলে গেল। আরে আমি তোমার বাবা না, আমি তোমার বাবার বন্ধু, এটা বলতে চেয়েছিলাম। রাইসা তার মাকে গিয়ে বলল, মা, বাইরে কে আসছে দেখবে চলো। কে আসছে মামুনি? সারপ্রাইজ দাঁড়িয়ে আছে। কি বলো? চলো দেখবে তুমি। রাইসা তার মায়ের হাত ধরে সে দরজা খুলে দেয়। পুষ্প দেখে দরজার পাশে ফাহাদ দাঁড়িয়ে। এই তো সারপ্রাইজ, এটাই আমার বাবা। আম্মু, আমি তোমাকে বলেছিলাম বাবা একদিন না একদিন আসবে। রাইসা ভেতরে যাও। বাবাকে ভিতরে আসতে বলো। তুমি ভেতরে যাও, আমরা কথা বলে আসছি। বাবা, তুমি আসো, আমি ভিতরে বসে তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ না, হ্যাঁ যাও। রাইসা ভেতরে যাওয়ার পর, ভাইজান সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই তো। আপনি আমার মেয়েকে বাবা পরিচয় দিয়েছেন কেন? না, দেইনি। না দিলে ও বলছে কিভাবে? আমি জানি না। আচ্ছা, ওর বাবাকে দেখেনি ও? সেটা আপনার শুনে কি লাভ? আমার মেয়ের আশেপাশে আপনাকে যেন আর না দেখি। পুষ্প দরজা লাগিয়ে দিল। আম্মু, বাবা আসেনি? আচ্ছা, উনি কি বলেছে? উনি তোমার বাবা? হ্যাঁ, বাবা তো তাই বললো। না মামুনি, উনি তোমার বাবা হন না। কিন্তু যে ফটোটা আমাকে দেখাও সেটার সাথে তো ওনার চেহারার মিল আছে। আরে না, কি বলো? আর তোমার বাবাকে আমি চিনবো না? সেটা কি হয়? তুমি যাও, রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। বাবা আসবে না? অবশ্যই আসবে। কবে আসবে? আসবে আসবে, সময় হলেই আসবে। সেদিন সন্ধ্যাবেলা ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। ফাহাদ ছাদে কাপড় শুকাতে দিয়ে আসছে। বৃষ্টি আসাতে সে দৌড়ে ছাদে যায়। কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসার সময় দেখে ছাদে কে যেন অচেতন অবস্থায় পড়ে আছে। ফাহাদ এগিয়ে গিয়ে দেখে পুষ্প। হাতে থাকা কাপড়গুলো ফেলে দিয়ে পুষ্পকে কোলে তুলে নেয়। তারপর চলে আসে পুষ্পর বাসায়। বাবা, তুমি আসছো? আম্মুর কি হয়েছে? তেমন কিছু না, একটু জ্ঞান হারিয়েছে। তুমি চিন্তা করো না, পাখাটা চালু করো, আমি পানি নিয়ে আসছি। ফাহাদ পানি নিয়ে এসে পুষ্পের মাথায় পানি ঢালে। কিছু সময় পর পুষ্পের জ্ঞান ফেরে আর দেখে রাইসা তার মাথায় পানি ঢালছে। আমাকে এখানে কে নিয়ে আসছে? বাবা নিয়ে আসছে। বাবা মানে? ওই যে সকালের বাবা, তুমি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলে, বাবা তোমাকে ছাদ থেকে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়, তারপর পানি ঢালে। তখন তোমার একটু একটু জ্ঞান ফিরবে, তখনই আবার চলে গেল। পুষ্প রাইসাকে কি বলবে বোঝাতে পারে না। পরদিন সকালবেলা পুষ্প আর ফাহাদ এর আবার ছাদে দেখা। ফাহাদ পুষ্পকে দেখে এগিয়ে গিয়ে বলে, আমার একটা কথা ছিল, যদি উত্তর দিতেন। কথাগুলো আপনাকে নিয়ে না, রাইসাকে নিয়ে। বলেন। ও ওর বাবাকে দেখেনি, সেদিন বললেন ওর বাবার কি হয়েছে। রাইসার বয়স যখন 3 মাস, তখন ওর বাবা মারা যায়। ফাহাদ থমকে যায় আর ভাবতে থাকে। পুষ্প যখন চলে যাচ্ছিল তখন ফাহাদ আবার ডেকে বলে, তাহলে রাইসা আমাকে দেখে বাবা বলে কেন? জানি না। পুষ্প কথাটা বলেই চলে যায়। এক ছুটির দিনে ফাহাদ বাসায় এসে টিভি দেখছিল। হঠাৎ দরজায় কারো নক। ফাহাদ দরজা খুলে দেখে বাবা, আমি কি ভিতরে আসতে পারি? অবশ্যই, আসো। রাইসা সোফায় বসলো। বাবা, একটা কথা বলি। বলো। তুমি অনেক পচা। আমি কি করেছি? তুমি আম্মুর রাগ ভাঙাতে জানো না। আমি জানি তোমার আর আম্মুর মাঝে ঝগড়া হয়েছে, সেজন্যই তো তোমরা আলাদা থাকো। আর হ্যাঁ, আমাকে ভালোবাসো না কেন? আমি কি তোমার মেয়ে না? এত কথার উত্তর দিব কিভাবে? একটা একটা করে দাও। আসলে মামনি, তোমার মা বলেছে তোমার আশেপাশে যেন আমি না যাই। আম্মু তো রাগ করে বলেছে, তাই তুমি আমাকে দেখতে আসবে না, আমাকে ভালোবাসবে না। তুমি পচা বাবা, তুমি ভালো না। ফাহাদ রাইসার কথায় কি উত্তর দেবে বুঝতে পারে না। ও বাবা, বলো। আচ্ছা রাইসা, আমি তোমার বাবা না। না, তুমি আমার বাবা। আমি তোমাকে চিনতে পেরেছি, ছবিতে তোমাকে দেখেছি। রাইসার কথায় ফাহাদ হতবাক। পুষ্প ফাহাদের ছবি দেখিয়ে বলেছে এটাই তার বাবা। ও বাবা, কি ভাবছো? আঙ্কেল বলো, আঙ্কেল। তুমি আমার বাবা। রাইসা কোনো কথাই শুনল না, উল্টে ফাহাদের বুকের মধ্যে গিয়ে বাবা বলে জড়িয়ে ধরল। তারপর কপালে চোখে চুমু খেয়ে বলল, আমি এখন আসি, পরে আসবো নি আবার। রাইসা চলে যায়। ফাহাদ হা না কিছুই বলে না। বলবে কিভাবে, ভাষা তো সব হারিয়ে ফেলেছে।
ফাহাদের দরজায় আবার নক। দরজা খুলে দেখে রাইসা। কি হয়েছে, আবার আসছো কেন? আমার বাবার কাছে আমি আসবো না? আচ্ছা, ভেতরে এসে বসো। রাইসা বিছানায় বসে বলল, আচ্ছা বাবা, তোমাদের মধ্যে রাগারাগি হয়েছিল কি জন্য? তোমরা এরকম দূরে দূরে থাকো কেন? আমি বোঝালে তুমি বুঝবে? হুম, বুঝবো। শোনো, তোমার আম্মুকে আমি ধোকা দিয়েছিলাম, ওনার কথা রাখিনি, তাই এত রাগ। তো এখন সরি বললেই তো হয়ে গেল। না মা, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যাই। যাও। ফাহাদ রাইসাকে এগিয়ে দেওয়ার জন্য দরজা খুলেই পুষ্পকে দেখতে পেল। ফাহাদের সাথে রাইসাকে দেখে পুষ্প রেগে যায়, কড়া গলায় বলল, তোমাকে না বলেছি এ বাসায় আসবে না, এখানে আসছো কেন বেয়াদব মেয়ে? হঠাৎ করে ফাহাদও রেগে গিয়ে বলে, রাইসা মা, এখন আমরা খেলবো, তোমার আম্মুকে চলে যেতে বলো। আম্মু, তুমি যাও, আমি বাবার সাথে খেলা শেষ করে আসছি। বেশি বেশি করছেন কিন্তু। আপনিও বেশি বেশি করছেন। আমার ছবি ওকে দেখিয়ে কি শিখিয়েছেন? হ্যাঁ, যান নিজের কাজ করেন, খেলা শেষ হলে ও যাবে। ফাহাদ দরজা দাগিয়ে দেয়। বাবা মেয়ে খেলা শুরু করলো। এদিকে পুষ্প মন খারাপ করে তার বাসায় আসলো। হাতের বাকি কাজগুলো না করে কি যেন ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লো। কি কথা মনে করে মাঝে মাঝে হাসতেছে, আবার কান্নাও করছে। রাইসা খেলা শেষ করে চলে আসে। এসে তাকে তার মা মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। রাইসা মায়ের কাছে এসে ভয়ে ভয়ে বলল, আম্মু সরি, আর যাব না বাবার কাছে। তুমি রাগ করো না। পুষ্প বিছানা থেকে উঠে পড়ল, না, তুমি যাবে বাবার কাছে? সত্যি? হুম। তুমি রাগ করবে না তো? না। তুমি কিন্তু বাবার সাথে আর অভিমান না করলেই পারো। তুমি বুঝবে না গো, এই অভিমান শেষ হবার নয়। তাহলে তুমি আর বাবা কখনো একসাথে হবে না? এত কথা বলো কেন? আচ্ছা, বলবো না, সরি। তারপর থেকে প্রায়ই রাইসার সাথে তার বাবা দেখা হতো। ফাহাদ রাইসাকে অনেক খেলনা উপহার দেয়। ছাদে বসে দুজন গল্প করে। বিকেল হলে কোথাও ঘুরতে যায়। রাইসা ফাহাদের সাথে কথা বলার জন্য খুব কম সময়ই পায়, কারণ সে তার আম্মুর সাথে ভার্সিটিতে যায়। সেই সন্ধ্যায় বাসায় ফিরে ফাহাদের সাথে একবার দেখা করে, আর অফডেতে সারাদিন আড্ডা। অফডেতে একদিন বিকেলবেলা ফাহাদ আর রাইসা ছাদে বসে আড্ডা দিচ্ছে। দুজন মিলে অনেক গল্প করার পর ফাহাদ রাইসাকে বলল, তোমার আম্মুর সম্পর্কে আমি কিছু জানতে পারি? তুমি তো জানোই। না, অনেক দিন একসাথে থাকা হয় না, তাই জানি না। বলো, কি জানতে চাও? তোমার আম্মু কি আমার কথা বলে? হ্যাঁ, সব সময়ই বলে। ও, চুপ হয়ে গেলে কেন? না এই তো কথা বলছি। আর কিছু শুনবে না? না। ও বাবা, বাবা, বলো। চলো আমরা একই বাসায় থাকি। সেটা হবে না, তোমার আম্মুর অনেক রাগ, উনি আমাকে থাকতে দিবেন না। ঠিক বলেছ, আমার অনেক রাগ। রাইসা, এদিকে এসো। হঠাৎ পুষ্প পেছন থেকে রাইসা এগিয়ে গেল। কিছু বলবে? তুমি রুমে যাও, আমি আসছি। আচ্ছা। রাইসা চলে যাওয়ার পর পুষ্প ফাহাদের দিকে এগিয়ে যায়। কেমন আছেন? ভাই, আপনাকে কিছু কথা বলি। জি বলেন। আপনি রাইসার থেকে একটু দূরে থাকেন। আপনার বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের সময় দেন। নেই। এখানে না থাকতে পারে, অন্য বাসায় তো আছে। আমি বিয়ে করিনি। ও আচ্ছা, তবু ওর থেকে দূরে দূরে থাকেন, সেটাই ভালো। সব দোষ আপনার। আমার ছবি দেখিয়ে বলেছেন আমি ওর বাবা। সব দোষ তোর, তুই বেইমানি না করলে তো বাবাই হইতি, তাই না? বেইমান কোথাকার। পুষ্প চলে গেল। পুষ্পের মুখের বকা শুনে ফাহাদ একটু অবাক হলো না। এটার থেকেও বেশি কিছু ফাহাদের প্রাপ্য, কারণ সেই পুষ্পর সাথে বেইমানি করেছে। পুষ্প রুমে এসে রাইসাকে বলল, রাইসা, এদিকে শোনো। জি আম্মু, বলো। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে? তোমাকে বেশি ভালোবাসি। তাহলে তো তুমি আমার সব কথা শুনবে, তাই না? হ্যাঁ, সব কথা শুনবো। এখন থেকে তুমি তোমার বাবার কাছে যাবে না, কথা বলবে না। কেন? আমি বলেছি তাই। তুমি যদি আমার কথার অবাধ্য হও তাহলে আমাকে হারাবে। না আম্মু, আমি বাবার কাছে যাব না। পুষ্প রাইসাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে। এরপর থেকে ফাহাদ খেয়াল করে রাইসা তার সাথে কথা বলা, দেখা করা বন্ধ করে দিয়েছে। দেখা হলেও অন্যদিকে তাকিয়ে থাকে, ডাকলেও কোনো উত্তর দেয় না। ফাহাদের খুব খারাপ লাগে, সে এজন্য কিছুই করতে পারে না। আর বুঝতে পারে পুষ্প বেশ কড়াভাবে রাইসাকে মানা করে দিয়েছে। একদিন বৃষ্টির সন্ধ্যায় ফাহাদ অফিস থেকে ফিরছিল। বৃষ্টির সাথে বাতাস হওয়ায় সে ভিজে যাচ্ছিল, তাই একটা দোকানের নিচে দাঁড়ায়। সাথে অনেকেই দাঁড়িয়ে আছে। হঠাৎ খেয়াল করলো পাশের দোকানে পুষ্প দাঁড়িয়ে। ফাহাদ পুষ্পকে দেখে এগিয়ে গেল। আপনি একা কেন?
রাইসা কই? বাসায়। কি, ওরে একাই বেশি বাসায় রেখে আসছেন? তো কি করব, ভার্সিটি থেকে ফিরে বাজার করতে এসে আটকে গেছি। এই নিন ছাতাটা, আপনি বাসায় যান। একবার বলাতেই পুষ্প ছাতাটা হাতে নিয়ে রওনা হলো। ফাহাদ মনে মনে বলল, কি মানুষ রে বাবা, আমাকে একটু সাথে যেতেও বললো না। কথাটা বলার পর ফাহাদ খেয়াল করলো পুষ্প ফিরে আসছে। এসেই বলল, আপনিও আসেন। ফাহাদ আর মানা করলো না। এক হাতে ছাতা আর এক হাতে পুষ্পর ব্যাগ নিল, আর পুষ্প খালি হাতে হাঁটতে লাগলো। হাঁটার সময় বারবার দুজনের স্পর্শ লাগছে, একবার বেশ জোরেই লাগে। সরি। ঠিক আছে, সুযোগ পেলে এইরকমই করে সবাই। এটা কি বলেন? আমি সুযোগ কি রকম করি? কিছু না। এই নিন ছাতা আর ব্যাগ, আমি ভিজে ভিজে যাচ্ছি। ভিজতে হবে না, এমনিই বলছি। না আপনি যান, আমি যাব না। আজব, আসেন তো। আবার একটু লাগলেই তো কথা শোনাবেন। না, শুনবো না, আসেন। দুজন আবার আগের মতন হাঁটছে। বিয়ে করেননি কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই নাকি মেয়ে পাননি? আমি এসব ভাবিনি। কেন? একজনকে ভালোবাসি তাই। কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলেন। বাসায় পৌঁছানোর পর আপনার 2 গালে 2 থাপ্পড় মারবো। কেন? মিথ্যে বলার স্বাদ মিটিয়ে দেব। ফাহাদ তো সেখানে ভয়ে শেষ। পুষ্প কি বলছে ফাহাদ সেটা বুঝতে পেরেছে। বাসায় আসার পর পুষ্প যখন চলে যাচ্ছিল, চটটা মারবেন না। না ভাই, চর মারতেও ঘৃণা করে। এক ছাতার নিচে আসতে ঘৃণা করে না? ফাহাদ বিড়বিড় করে বলল। পুষ্প ফাহাদের কথা কিছুটা শুনে ফেললো আর বলল, এই কি বললেন আপনি? কি আর বলবো, কিছু বলিনি তো। ফাহাদ ভয়ে দৌড় দিল। এই দাঁড়ান আপনি। ফাহাদকে আর কে পায়, এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লক। পুষ্প তার বাসায় গিয়ে দেখে রাইসা একাই বই নিয়ে পড়ছে। মামুনি, আমি এসে গেছি। আম্মু। রাইসা এক দৌড়ে মায়ের কোলে উঠল। ভয় লাগেনি তো? না, ভয় লাগবে কেন? আমি তো পড়ছিলাম। এখন আমি রান্না করে নেই, তুমি পড়তে থাকো। ঠিক আছে আম্মু। রাতে মা মেয়ে খাবার টেবিলে। বলো। আবার তোমাকে কি বলেছি মনে নেই? পুষ্প দেখলো রাইসার মন খারাপ। খাওয়া শেষে রাইসাকে ডেকে বলল বাবার কাছে যেতে। রাইসা আর দেরি করলো না, এক দৌড়ে তার বাবার বাসার দরজায় গিয়ে নক করলো। ফাদ দরজা খুলতেই রাইসা কোলের মধ্যে চলে গেল। ফাদ বুঝতে পারলো পুষ্প হয়তো রাইসাকে আসতে দিয়েছে। ওটা নিয়ে আর কথা বাড়ল না। বাবা মেয়ে দুজন সোফায় বসে গল্প করছে। কেন মামুনি, কি দেখে আমাকে বোকা মনে হলো? আম্মুর সাথে তোমার সাথে ঝগড়া, তো এই ঝগড়া থামানোর জন্যই আম্মুকে কিছু গিফট করলেই তো পারো। কি গিফট করব? ও মা, তুমি এটাও জানো না? এই জন্যই তো আম্মুর সাথে ঝগড়া বাঁধে। শোনো, দোকান থেকে কয়েক বক্স চকলেট এনে আম্মুকে দেবে, তাহলেই দেখবি আম্মুর সব রাগ শেষ। রাইসার কথা শুনে ফাহাদের খুব হাসি পায়। ফাহাদ হাসি চেপে রেখে বলে, আচ্ছা দিব। খুব তাড়াতাড়ি দিবা, দুজনকে আর আলাদা দেখতে চাই না আমি। ঠিক আছে। রাত বেশি হয় ফাহাদ রাইসাকে তার বাসার সামনে রেখে আসে। তারপরে সে ভাবতে থাকে, রাইসা তো বললো কিছু গিফট দেওয়ার কথা। চকলেট তো দেওয়া যাবে না, দিলে শাড়ি দিতে হবে। আবার গিফট দিতে গেলে মাইট খাওয়ার সম্ভাবনা আছে, না দিলেও রাইসা ছাড়বে না। ফাহাদ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালবেলা আজ অফিস বন্ধ। ফাহাদ ছাদে গিয়ে একটা বই পড়ছে। পেছন থেকে কে যেন হাত তার চোখের ওপর রাখলো। কে? আমি বুঝতে পারছি না কে। আমি তনু ফাহাদের অফিসের কলিগ। আপনি হঠাৎ এখানে আর এসে আমার চোখ ধরলেন? একটু মজাও করতে পারবো না? এখানে কি জন্য আসছেন? মানুষের ব্যবহার যে এরকম হয় আমি জানতামই না। আমাকে দেখার পর কই আপনি আদর ভালোবাসা দিবেন তা না, বলছেন এখানে কেন আসছি। আদর ভালোবাসা মানে? মানে এই একটু গল্প করলেন। বসেন। তনু ফাহাদের পাশে বসলো। আজ অফিস বন্ধ, বাসায় রেস্ট না নিয়ে ঘোরাঘুরি করছেন কেন? আপনাকে না দেখে সারাটা দিন কিভাবে যে যাবে ভাবতেই পারি না, তাই একটু আসছি। সব সময় মজা করেন তাই না? আমি কখনোই মজা করি না, সব সময় সিরিয়াস। আপনি নিজেই মজা মনে করেন। যাই হোক, খেয়ে আসছেন? এত সকালে কেউ খেয়ে আসে? আমিও রান্না করিনি। আরো ভালো রান্না করে খেয়ে যাব। আমি বলছিলাম কি, আপনি বাইরে খেয়ে তারপর বাসায় যাবেন। ফাহাদ বিরক্ত হয়ে হাতের বইটা বন্ধ করলো। এখন রুমে যাবেন? চলেন। তনু ফাহাদকে ভালোবাসে এটা ফাহাদ আগে থেকে জানে। ফাহাদ তনুকে পাত্তা দেয়নি, কারণ ফাহাদ বিয়ে করতে পারবে না। একদিন ফাহাদ তনুকে সব ভেঙে বলে, তবুও তনু রাজি হয়। তনুর বয়স 35-এর মতো। এত বছর বিয়ে না করার কারণ তার পরিবারে সে বড় মেয়ে ছিল। তার ছোট 2 বোন আর মাকে নিয়ে এক বাসায় থাকতো।
বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরে তনু ছোট 2 বোনকে মানুষ করতেই বিয়ের কথা মাথায় আনেনি, কিন্তু এখন ফাহাদকে দেখে সে ভালোবেসে ফেলেছে। সংসার করার খুব ইচ্ছে হয়েছে তার। ফাহাদও তনুর ব্যাপারে সব জানে। তনুর জীবনও অনেক কষ্টের, তার জীবনে নেই কোনো বন্ধু বা ভালোবাসার মানুষ। এই এক ফাহাদকে বন্ধু হিসেবে পেয়ে খুব খুশি সে। এখন সে আরেক বায়না ধরেছে, ফাহাদের বউ হতে চায়। এটা নিয়ে সবসময় ঘ্যান ঘ্যান করে তনু। রান্না করে দুজন। এত চাল দিচ্ছেন কেন? একদম রাতের জন্য। কেন? এতবার রান্না করবে কে? এই জন্যই তো বলি বিয়েটা করে নিই, তাহলে আর সমস্যা হবে না। করে নেই মানে? আমি আর আপনি। বেশি বেশি হচ্ছে কিন্তু। আমি তো কম কমই করছি। কথা না বলে পেঁয়াজ কাটুন। জি কাটছি। আচ্ছা, আপনার মেঘবতী ম্যাম কই? ভার্সিটিতে। আর বাচ্চাটা? তাকে সাথে নিয়ে যাই। ও, আমাদের বিয়েতে তো ওনাকে দাওয়াত দিবেন তাই না? তনু আমি কিন্তু। ওকে ওকে, রাগ করতে হবে না, আমি চুপ। হুম। একটা কথা বলি? আবার? বেশি না, একটা কথাই তো। বলেন। উনি কি আপনার সাথে কথা বলেন? আমাকে মাইর দিলে উনি বেঁচে যান, কথা তো বলা দূরে থাক। উনি যদি আপনার কাছে ফিরে আসে, কাছে টেনে নেবেন? পাগল হয়েছেন? আমি ওনার ভালোবাসার সাথে বেইমানি করেছি, উনি কাছে টানবে না? টানতেও পারে, বলা যায় না, ভালোবাসা বলে কথা। কি যে বলেন না। পেঁয়াজ কাটা হয়েছে? হ্যাঁ, এই নিন। রান্না শেষে দুজন খাওয়া তো শেষ করে, তারপর আবার তনু কথা শুরু করে। মাকে আপনার কথা বলেছি, ভালো। বিয়ের কথাও বলেছি কিন্তু। সে কি বলেন? আমি তো আপনাকে বিয়ে নিয়ে কোনো কথা দেইনি। আমি ওভাবে বলিনি, শুধু বলেছি আপনাকে আমার পছন্দ, এই তো। আপনি ঠিক করেননি? হ্যাঁ, আমার তো কোনো কাজই ঠিক হয় না। বাসায় যাবেন কখন? যাব না। এখানে থাকবেন নাকি? না, তাহলে? রাইসা পুষ্পকে রেখে তারপর যাব। ওর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওই তো, আমি সন্ধ্যায় যাব। আমার ছুটির দিনও মাটি। মাটি পানি যাই হোক, আমি যাচ্ছি না। দুজন কিছু সময় চুপ। সারাটা দিন ফাহাদের পিছু পিছু থাকলেও তনু। সন্ধ্যায় দুজনই ছাদে বসে বই পড়া শুরু করেছে। তনু এখনও এখানে থাকার কারণ পুষ্প আর রাইসের সাথে দেখা করবে। কই আপনার মেঘবতী? আসছে না তো? আসার সময় তো হয়ে গেছে। বাসায় তো আসছে মনে হয়। না। আপনি জানেন কিভাবে আসেনি? সে এসে ছাদে কাপড় তুলতে আসবে। বাহ, বসে বসে সবকিছু খেয়াল করা হয়। না মানে আমি তো। বুঝি বুঝি, সবই বুঝি। একটু পরেই পুষ্প আসে ছাদে কাপড় ওঠাতে। ফাহাদ তখন তনুকে বলে, এই যে আসছে। আপনি এখানে বসে থাকেন, উঠবেন না, আমি ওনার সাথে কথা বলে আসি। ঠিক আছে। তনু পুষ্পের কাছে গেল। মেঘবতী। তনু পুষ্পকে ডাকলো। পুষ্প ডাক শুনে একটু অবাক হয়। আপনি কে? আমি তনু। মেঘবতী নামে ডাকলেন কেন? আপনি কারোর মেঘবতী তাই? আপনাকে কে বলল? ওই যে বসে আছে উনি। পুষ্প তাকিয়ে দেখে ফাহাদ বই হাতে বসে আছে। চোখ সরিয়ে তনুর দিকে তাকালো। কিছু বলবেন আর? জি না। পুষ্প কাপড় নিয়ে চলে গেল। তনু ফাহাদের কাছে ফিরে আসলো। মেঘবতী ম্যাম তো অনেক কিউট। হুম। আমিও কিন্তু কম না। হ্যাঁ ভালোই। এই যে অন্যদিকে তাকিয়ে বললেন যে ভালোই, আমার দিকে তাকিয়ে বললেন না কেন? বললেই তো হলো। না। ওকে রাত হয়ে আসছে, আপনি বাসায় যান। যাব না। ওকে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। এই এই আমিও যাব তো। ফাহাদের পিছু পিছু তরু ছুটছে। ফাহাদের বাসার দরজার কাছে এসে, রাতের খাওয়া খেয়ে যাই। না। এমন করেন কেন? 2 বেলা খাইতে দিয়েছি, অন্য কেউ হলে দিত না। এখন আসুন আপনি। তনু ফাহাদের কানের কাছে মুখ নিয়ে বলল, না খাইতে দিলেন, একটু প্রেম করবে। ফাহাদ আর দেরি করলো না, বাসার ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। তনু বাইরে থেকে কিছুক্ষণ ডাকলো, ফাহাদ কোনো সাড়া দিল না। তারপর তনু চলে গেল। পরদিন সকালবেলা ফাহাদ অফিস যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামবে তখন দেখলো পুষ্প রাইসাকে বাসায় রেখে কোথাও যাবে, এই জন্য কিছু বুঝিয়ে দিচ্ছে। ফাহাদ এগিয়ে গিয়ে বলল, আপনি কোথাও যাচ্ছেন? পুষ্প দেখলো ফাহাদ দাঁড়িয়ে মুখ দিয়ে শুধু হুম বলল। ওকে রেখে যাচ্ছেন? হ্যাঁ। ছোট মানুষ, একটা কাজের মেয়ে রাখলেও তো পারেন। পাওয়া যায় না। ও কিছু যদি মনে না করেন, আমি ওকে অফিস নিয়ে যাই। আম্মু, আমি যাই? ঠিক আছে যাও। ইয়ে। শুনুন, আমি 2 ঘন্টা পর ফিরবো। আমি তো সন্ধ্যায় ফিরবো। দুপুরে ওকে রেখে যেতে পারবেন? পারবো। ঠিক আছে। তিনজন একসাথে রাস্তায় এসে দাঁড়ালো। প্রথমে পুষ্প রিক্সা নিয়ে চলে গেল, তারপর রাইসা আর ফাহাদ। বাবা,
মা বলো। জানো, আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তুমি কিভাবে বুঝলে? শুনবা কি হয়েছে? বলো শুনি। রাইসা বলা শুরু করলো। আমি একটু বাইরে আসছিলাম, আম্মু রুমেই ছিল। যখন আমি বাইরে থেকে বাসায় ফিরি তখন দেখি আম্মু ফোনে তোমার ছবি বের করে দেখছে আর কান্না করছে। আম্মু তখন খেয়াল করলো আমি আসছি, তখন বলল, তুমি কখন এলে? এই তো এখনই। তুমি বাবার ছবি নিয়ে কান্না করছো কেন? বাবার কাছে গিয়ে কান্না করলেই তো হয়। তোমাদের অভিমানের জন্য বাবাকে আমি কাছে পাই না। এটা বলার পর আম্মু আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো আর অনেক কান্না করলো। রাইসা কথা বলা শেষে দেখলো তার বাবার চোখেও পানি। বাবা, তুমিও তো কান্না করছো। তোমরা দুজন দুজনকে কত ভালোবাসো। ফাহাদ কিছু বলে না, চোখের পানি মুছে রাইসাকে কাছে টেনে নেয়। রাইসা দুপুর পর্যন্ত তার বাবার কাছে থাকলো। এর মধ্যে কয়েকটি চকলেট আর আইসক্রিম শেষ। অফিসে তনুর সাথেও দেখা হয় রাইসার। তারপর একসাথে বসে বাবা মেয়ের কথোপকথন শুরু। বাবা জানো, আম্মু এগুলো আমাকে খেতে দেয় না। হ্যাঁ, এগুলো খাওয়া ঠিক না। তাহলে আমাকে কিনে দিলে কেন? মানে বেশি খাওয়া ঠিক না। বাবা, আমি কি বেশি খেয়েছি? না, একটু না। আর এটা যেন তোমার আম্মু না জানে। জানলে বাপ মেয়েকে বেঁধে মাইর দেওয়া শুরু করবে। বলবো না তো। পুষ্প বাসায় বসে ওয়েট করছিল রাইসার জন্য। ওয়েট করতে করতে একটা ফোন আসলো। পুষ্প কল ধরতেই, আম্মু, আমি রাইসা। কোথায় তুমি? আর তোমার বাবা কোথায়? বাবা আমার পাশে বসেই কাজ করছে। আম্মু শোনো, বলো। বাবার অনেক কাজ পড়ে গেছে, তুমি আমাকে নিতে আসো। তোমার বাবার ফোনটা দাও। হ্যাঁ বলেন। ঠিকানাটা দিন। কিসের ঠিকানা? অফিসের। ও হ্যাঁ। ফাহাদ অফিসে ঠিকানা দিল। পুষ্প অল্প সময়ের মধ্যে সেই ঠিকানায় পৌঁছে গেল। অফিসের সামনে যেতে দেখলো রাইসা আর ফাহাদ দাঁড়িয়ে আছে। পুষ্প কাছে যেতেই রাইসা বলল, আম্মু, এই রিকশায় ওঠো। কেন? আমরা একসাথে লাঞ্চ করব। আপনি যে বললেন আপনার কাজ আছে। পুষ্প ফাহাদকে বলল, আমি কিছু বলিনি, যা বলার রাইসা বলেছে। দুজন মিলে কি আমাকে পাগল পেয়েছেন? রাইসার জোরাজোরিতে পুষ্প রিকশায় উঠল। সাথে ফাহাদ আর রাইসা উঠল। ফাহাদের কোলে রাইসা বসে আছে আর পাশে বসেছে পুষ্প। আম্মু সরি। পুষ্প রাগ অন্যদিকে তাকিয়ে আছে। এইসব বাবার বুদ্ধি, আমি কিন্তু কিছু করিনি। পুষ্প একবার ফাহাদের দিকে আর চোখে তাকালো। ও বাবা, আম্মুকে সরি বলো। সরি। আম্মু, বাবা তোমাকে সরি বলেছে। সরি বলার কিছু নেই তো। আমি তোমাদের সাথে যাচ্ছি, আর রাগ করে নেই। তাহলে কথা বলছো না কেন? রাস্তায় এত কথা বলতে চাই না। আচ্ছা, তাহলে আমি আর বাবাও চুপ। একটা রেস্টুরেন্টে গিয়ে তিনজন খেয়ে নিল। মামুনি, এবার বাসায় চলো। আম্মু, আরও কিছু তো বাকি আছে। এই আবার কি? পুষ্প ফাহাদের দিকে তাকিয়ে বলল, ও একটু ঘুরতে চেয়েছে। রাইসা, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো তো। রাইসা দূরে যাওয়ার পর, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? চলুন পার্কে গিয়ে ঘুরে আসি। লাজ লজ্জা কি সব হাওয়া হয়ে গেছে? আমি আপনার সাথে পার্কে যাব, তাই না? তো এখানে লাজ লজ্জার কি আছে? রাইসাকে তো সাথে নিয়ে যাচ্ছি আমি, তো আপনার সাথে প্রেম করতে যাচ্ছি না। কি বললেন আপনি? আমি কি বলছি? প্রেম করতে যাচ্ছেন? সেই রকম কথাই তো বলছেন। হ্যাঁ, তাহলে আপনিও ওই কথাই বলছেন। রাইসা দৌড়ে চলে আসলো। তোমরা আবার ঝগড়া শুরু করেছো। তোমাদের কারোর সাথেই কথা নেই। আড়ি আড়ি আড়ি। কিছু সময় পার হওয়ার পর, আচ্ছা, রাইসাকে নিয়ে বাসায় যান। না, চলুন ঘুরতে যাব। না, যেতে হবে না। যাব। না। হ্যাঁ। না। হ্যাঁ। আবার? ওকে ওকে, যাচ্ছি, চলো। ওরা বাইরে বের হয়ে আবার একটা রিক্সা নিল। রাইসা বাদে দুজনের চোখে পানি টলমল করছে। হয়তো পুরনো কোনো কথা মনে পড়েছে। শহরের ভেতরে একটা সুন্দর লেকের পাড়ে তিনজন বসে আছে। দূর থেকে দেখতে তিনজনকে বেশ কিউট লাগছে। তোমরা কেমন জানো? কেউ কারো কথাই বলো না। মামুনি, চুপচাপ থেকে প্রকৃতির কথা শুনতে হয়। আমাদের কথা তো সবসময় শোনো, এখন প্রকৃতির কথা শোনো। আচ্ছা আম্মু। এদিকে ফাহাদ আর পুষ্পর মাঝে বারবার চোখাচোখি হচ্ছে। দুজনের চোখে চোখ পড়তে তারা আবার অন্যদিকে তাকায়। এমনটা কয়েকবার হওয়ার পর, ক্যামেরার ফোকাস বারবার আমার দিকে কেন ধরছে বুঝতেছি না। আম্মু কিছু বললে? না, তোমাকে কিছু বলছি না, তোমার বাবাকে বলছি।
আমার ক্যামেরা যে তার দিকে ফোকাস করে আছে সে কিভাবে বুঝলো? অন্যের ক্যামেরা দিয়ে তাকিয়ে আছে নাকি? আমি কিন্তু অন্যভাবে বুঝিয়েছি। আমিও। তোমরা একটুও ভালো না। আমি গেলাম, টাটা। ক্যামেরা নিয়ে ঝগড়া করো, বাই। রাইসা বুঝতে পেরে রাগ করেছে। রাইসা ওদের কাছ থেকে উঠে গিয়ে একটু দূরে বসলো। রাইসার রাগ ভাঙাতে ওরা দুজনে এসে রাইসার পাশে বসে। আর ঝগড়া করব না। আমিও না। সত্যি তো? সত্যি। প্রমিস করো। প্রমিস। বাবা, তুমিও করো। হুম। এই কি স্পষ্ট করে বলা যায় না? আম্মু, বাবা বলেছে, তাতেই হয়েছে, আর কিছু বলতে হবে না। বাবা, আমাকে দিন দিন পর করে দিচ্ছ। না আম্মু, তুমি তো আমার সব। রাইসা পুষ্পর গালে চুমু খেয়ে বলল। সন্ধ্যার আগ দিয়ে তারা পার্ক থেকে বেরিয়ে আসে, একসাথে বাসায় যায়। যখন ওরা পুষ্পর বাসার সামনে। বাবা শোনো, বলো। আজ রাতে একসাথে আমাদের সাথে খাবে। না মামনি, ওনার খিদে নেই আজকে। ফাহাদ রাইসার কথা শুনে প্রথমে খুশি হয়েছিল, আর পুষ্পর কথা শুনে হতবাক হয়ে গেল। বাবা, তুমি আসবে, আজ মা বিরিয়ানি রান্না করবে। না মামুনি, আমার খিদে নেই। ভেতরে যাও, রেস্ট নাও, সারাদিন বাইরে ছিলে। ফাহাদ রুমে এসে রান্না করে খেয়ে নিল। যে না শুতে যাবে তখনই দরজায় কারো নক। ফাহাদ দরজা খুলে দেখে পুষ্প দাঁড়িয়ে। খাবেন, চলুন। আমি তো। দেখেন, আমি এত সারতে পারবো না। আপনি না খেলে আপনার মেয়ে মন খারাপ করবে। হুম। ফাহাদ পুষ্পদের বাসায় গেল। রাইসা তার বাবাকে দেখে খুব খুশি। খাবার টেবিলে 3 জন বসে খাচ্ছে। ফাহাদের তো পেট একদম ভরা, খেতে পাচ্ছে না। ফাহাদ প্লেটের ভেতর খাবার নাড়াচাড়া দিচ্ছে আর 2-1 বার মুখে নিয়ে বসে আছে। রান্না কেমন হয়েছে? ওয়াও, দারুণ। ফাহাদ খাচ্ছে একটু একটু, কিন্তু টেস্ট বুঝতেছে না। উপায় নেই, কিছু একটা তো বলতেই হবে। এর মধ্যে আবার তনু বারবার ফাহাদকে কল করছে। প্রত্যেকবারই ফাহাদ কল কেটে দিচ্ছে। পুষ্প বুঝতে পেরে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, ভাবি মনে হয় কল দিচ্ছে। না, আসলে ভাবি না, অফিস থেকে কল করছে। আপনার অফিস থেকে নাকি সিমের? আমার। খাওয়া শেষ করে রাইসা ঝটফট ঘুমিয়ে গেল। ফাহাদ তখনও পুষ্পদের বাসা থেকে যায়নি, কারণ পুষ্প তাকে যেতে মানা করেছে। এদিকে তনু ফোন দেওয়ার উপরেই আছে। ফাহাদ বিরক্ত হয়ে ফোন অফ করে রাখলো। রাইসা ঘুমাচ্ছে, পাশে বসে আছে ফাহাদ আর পুষ্প। আমার মেয়েটা আপনাকে বাবা হিসেবে জানে। কেন এমনটা করেছি শুনবেন? আমি জানি। বুঝতে পারার জন্য ধন্যবাদ। তবে কাজটা ঠিক করেননি। আমি জানি এটা অপরাধ, কিন্তু আমার ভালোবাসায় আমি পাগল ছিলাম। তাই বলে? আমার যা মনে হয়েছে তাই করেছি। আন্টি আঙ্কেল এসব জানে? ওনারাও তো নেই, আমাকে রেখে উপরে চলে গেছে। কি বলেন? হ্যাঁ, সবাই চলে গেছে আমাকে ছেড়ে, একা আমি। আপনার মনে হয় ঘুম পাচ্ছে? আপনি যান এখন। না, ঘুম পাচ্ছে না। থাকতে আসছেন নাকি? না তো। ভাবসাব তো ভালো লাগছে না। কোনো মতলব আছে আপনার? উস্কানিমূলক কথা শুনে ফাহাদ তখনই সেখান থেকে চলে গেল। ফাহাদ চলে যাওয়ার পর পুষ্প মিটিমিটি হাসছে, কারণ ইচ্ছে করেই এমনটা করেছে। ফাহাদ রুমে এসে একা একা তো সেই রকম রাগ মনে মনে শপথও করে ফেলেছে ওদের বাসায় আর যাবে না। রাত তখন 2টো বাজে। ফাহাদ গভীর ঘুমে। কারো ডাকে তার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে দরজায় কেউ বারবার নক করছে। ফাহাদ গিয়ে দেখে পুষ্প দরজায় দাঁড়িয়ে আর কান্না করছে। কি হয়েছে? রাইসার অনেক জ্বর, ও যেন কেমন করছে। ফাহাদ রাইসার কাছে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে তেমন জ্বর নেই, তবুও রাইসাকে তুলে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। পুষ্প তখনও কান্না করছে। এই যে কান্না করার কি আছে? তেমন তো জ্বর নেই। আছে অনেক জ্বর। টেনশন কইরেন না, যেটুকু আছে সেটুকু থাকবে না। সবার মতো ও যদি আমাকে ছেড়ে চলে যায়? ছি ছি, কি বলেন? এসব কথা মুখে আনতে নেই। আমার খুব ভয় হয়। কোনো ভয় নেই, আমি আছি তো। আপনি? না না, রাইসাও আছে তো। আপনিও তো চোর, বেঈমান একটা। হুম। আবার বলিস? আমার উপর খেপেছেন? তো কি করব? তোকে তো মেরে ফেলা উচিত। আমি যাই এখন। মেরে ফেলার কথা শুনে ভয় পাচ্ছিস? মেরে ফেলার ভয় আমি পাচ্ছি না। আপনি চাইলে এখনই আমাকে মারতে পারেন, আমি কিছু বলবো না, কারণ আমি অপরাধী, ধোঁকাবাজ। তোর সাথে আবার কেন দেখা হলো? আপনি চাইলে চলে যাব। হ্যাঁ, চলে যা। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আমার ফ্ল্যাট বিক্রি করার বিজ্ঞপ্তি দিয়ে দিব। আমি কি এখন চলে যাব? জানি না। পুষ্প থেকে দেখে মনে হচ্ছিল সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। এদিকে আবার তনুর ফোন। এবার ফাহাদ ফোনটা রিসিভ করে বলল, এত রাতে কল করছেন কেন? কি হয়েছে?
আপনি তখন আমার ফোন বারবার কাটলেন কেন? আমি ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলেন? ফোন রাখেন, ঘুমান, আমার ঘুম পাচ্ছে। ফাহাদ ফোন কেটে দিল। অফিস থেকে। না মানে ওই যে তনু কল করেছিল। ভালোই চলছে তাই না? আপনি যা মনে করেছেন তা নয়। আমি বুঝি মাঝরাতে একটা মেয়ে কি জন্য কল করে আমি বুঝি না। দেখেন সত্যি কথাটা বলি, তনু আমাকে পছন্দ করে। আর আপনি? কখনোই না। কেন? মনটা সবসময় অন্য জায়গায় পড়ে থাকে। কোথায় পড়ে থাকে? উত্তর জানা থাকার পরেও কেন প্রশ্ন করছেন? খুব জানতে ইচ্ছে করে গো, জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো, বড় জানতে ইচ্ছে করে। এটা কি গান? না, গীত গাইলাম। যাই হোক, তনুকে নিয়ে ভালো থাকবেন। এখন আপনি আসতে পারেন। আমি তনুকে পছন্দ করি না। পছন্দ করেন আপনি জানতো। এই যে আমি কিন্তু পছন্দ করি না। পুষ্পা ফাহাদকে জোর করে বাইরে বের করে দেয়। ফাহাদকে বের করে দেওয়ার পর পুষ্প মিটিমিটি হাসছে, কারণ তার ভালোবাসাটা আগের মতোই আছে। কিন্তু এমন করলো কেন? পরক্ষণে আবার কথাটা মনে করে মন খারাপ করে ফেলল। ফাহাদ হতাশ হয়ে রুমে ফিরে আসে। ফাহাদই বা কেন পুষ্পকে বোঝাতে চাচ্ছে যে তনুকে সে পছন্দ করে না? এত জোর করার কি আছে? জোর করবেই বা কেন? এখনও যে সে পাগলের মতো ভালোবাসে, প্রিয় মানুষটা যাতে ভুল না বোঝে, তাই এত জোর করে বোঝানোর চেষ্টা। একদিন সকালবেলা, সেদিনও অফ ডে ছিল। পুষ্প বাজার করার জন্য বাসা থেকে বের হতেই দরজায় তনুর সাথে দেখা। তনু পুষ্পর সাথে কথা বলে ওপরে চলে যায় ফাহাদের বাসায়। পুষ্প সাথে সাথে ফাহাদকে কল করলো। হ্যালো, কে? আমি পুষ্প, তুই দরজা খুলবি না। ও আপনি? দরজা খুলবো না কেন, কি হয়েছে? তনু তোর কাছে যাচ্ছে, তুই ওরে বাসার ভেতরে ঢুকতে দিবি না। তুই কথা বলবি না, তুই দরজাও খুলবি না। কেন? তোরে মানা করছি না আমি? আমি কিন্তু দুইটারই মেরে ফেলবো কুত্তা। ফোনেই পুষ্প কান্না করে ফেলে। আচ্ছা, দরজা খুলবো না। পুষ্প ফোন কেটে দেয়। তরু ফাহাদের বাসার দরজায় নক করছে। ভেতর থেকে ফাহাদ কোনো সাড়া দিচ্ছে না, কারণ ওপর থেকে তার নিষেধ আছে। পুষ্প কেন নিষেধ করেছে সেটা বুঝতে পারেনি ফাহাদ। তবে পুষ্পর কথা না শুনলে ফাহাদের দফারফা হতে পারে, তাই ফাহাদ চুপ করে রুমের মধ্যে বসে আছে। তরু কয়েকবার নক করে, যখন ফাহাদের সাড়া পেল না, তখন ফাহাদকে কল করলো। ফাহাদ কল রিসিভ করলো। আপনি কোথায়? আমি স্টেশনে। স্টেশনে? হ্যাঁ, গ্রামের বাড়ি যাব। উফ, আমাকে বলবেন না? আমাকে সাথে নিয়ে গেলেন না কেন? রাখছি, ওই তো ট্রেন এসে গেছে। ফাহাদ মিথ্যা বলে কলটা কেটে দিল আর হাফ ছেড়ে বাঁচল। তনু চলে যাওয়ার পর মা ও মেয়ে মিলে ফাহাদের বাসায় আসে। ফাহাদ তো খুব খুশি, কারণ পুষ্পকে পূর্বের মতো না রাগে রাগে লাগছে না। ফাহাদ চুপি চুপি তাকিয়ে থাকে পুষ্পর দিকে। কি মায়া ভরা ওই চেহারা! এই মেয়েটাকেই ফাহাদ ভালোবেসেছিল, তাই না? আবার ধোকাও দিয়েছে। কেন ধোকা দিয়েছে? শেষ প্রশ্নটার উত্তর পুষ্পর কাছে এখনও অজানা। যদিও জানতো পরিবারের জন্য, কিন্তু ভালোবাসার টানে তো এত দূর যাওয়ার কথা না। তাহলে কি ভালোবাসে কমতে ছিল? নানান প্রশ্ন দুজনের মাথায় ঘুরপাক খায়। কেউ কাউকে মন খুলে বলতেও পারে না। একটু সময় পেলেই আর চোখে তাকিয়ে থাকে। এই যে। জি বলেন। কিছু বলবেন? না। আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কই না তো। আর চোখে কতজনকে দেখেন? ছি ছি, কি বলেন? আমি আর চোখে কেন তাকাবো? ও না, আপনি তো সাধু। সাধুও না। হয়েছে, এখন এইটা নিয়ে ঝগড়া করতে চাই না। কথা হলো, আমরা আপনার বাসায় মেহমান হিসেবেই আসছি। সামনে এনে কিছু দিচ্ছেনও না। কিছুই নেই, কি দিব? হার কিপটে। না ম্যাম, আমি একা মানুষ, অনেক সময় বাইরে খেয়ে আসি, আর ঘরে কিছু রাখার অভ্যাস নাই। ম্যাম বললেন কেন? সরি। হুম। একটা মেয়ে মানুষ ছাড়া সংসার বা একটা জীবন অথবা একটা পরিবার অকল্পনীয়, আর একটা মেয়ে মানুষের অভাবেই এই অবস্থা। তবে আমি ভালোই আছি। তো বিয়ে করছেন না কেন? সেখানেই তো বাধা। কোনো বাধা নেই, আমি আপনার বিয়ের ব্যবস্থা করব। না। বিয়ে আপনাকে করতেই হবে। না, করব না। অবশ্যই করবেন। ওই যে মেয়েটা কি যেন নাম? তনু। হ্যাঁ তনু, ওর সাথেই পাকা কথাটা সেরে ফেলি। না না না, আমি বিয়ে করব না তো। কেন কেন? কারণ আমার পুরোটা জুড়ে এখনো মেঘবতীর অবস্থান। পুষ্প কথাটা শোনার পর, আচ্ছা বাদ দেন এইসব, তো আমরা যাই এখন। রাইসা কই গেল? পাশের রুমে। রাইসা, রাইসা। জি আম্মু। রাইসা পাশের রুম থেকে, এইদিকে এসো, আমরা এখন চলে যাব। আসছি। দুপুরের খাবার খেয়ে যান। কিপটেও দাওয়াত করে, এই প্রথম দেখলাম। লজ্জা দিবেন না, আর আমি সব ব্যবস্থা করছি। রান্না ভালোভাবে করতে পারেন তো? পারি ভালোই। ওকে, আমরা টিভি দেখি, আপনি রান্না করেন তবে ঝটপট।
হ্যাঁ, এখনই যাচ্ছি। ফাহাদ পুষ্পকে যতই দেখছে অবাক হচ্ছে। ফাহাদের কাছে মনে হচ্ছিল পুষ্প সব কথা ভুলে গেছে কিছু সময়ের জন্য। ফাহাদ রান্না করছে। খুব দ্রুত রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটার সময় নিজের আঙুলে একটু কেটে ফেলে আর গরম তেলে ছিটানি তার হাতে লাগে। এসব পাত্তা না দিয়ে রান্না একভাবে করেই যাচ্ছে, কোনো কিছুতে তার খেয়াল নেই। তার মধ্যে এক অন্যরকম সুখ কাজ করছে যেটা এতদিন ছিল না। রান্না শেষে যখন খাবারগুলো টেবিলে রাখে, পুষ্প আর রাইসাকে ডাকে। মা মেয়ে খাবার জন্য টেবিলে বসে পড়ে। ফাহাদ দাঁড়িয়ে ওদের প্লেটে খাবার দিচ্ছে। পুষ্প দেখলো ফাহাদ খেতে বসছে না। কি হলো, আপনি বসুন। না, পরে আপনি খান, পরে আমি খাবো। বাবা তুমিও বসো। মামুনি, আমি একটু পরে খাবো। সমস্যা কি আপনার? ফাহাদ তার হাত উঁচু করে দেখালো যে আঙুলে কেটে গেছে। রাইসা খেয়াল না করায় সে দেখতে পেল না। পুষ্প ফাহাদের হাত দেখার নাক খেয়ে হাত ধুয়ে ফেললো। রাইসা তুমি খাও, আমি তোমার বাবার সাথে পাশের রুমে যাব আর আসবো। তুমিও কি খাবে না? আমি এই রুম থেকে এসে তারপর খাবে। ঠিক আছে। পুষ্প ফাহাদকে নিয়ে রুমে গেল আর দরজা লাগিয়ে দিল। আপনার কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে? না, রান্না করার সময় এই অবস্থা হয়েছে, আমাকে ডাকেননি কেন? খেয়াল করিনি। ওরে গাধা, এ কি এক জায়গায় তো ফোসকার মতো, এটি কিভাবে হলো? তেলের ছিটানি লাগছে। রান্না পারেন না, বড় বড় কথা বলতে গেলেন রান্না করতে আর হাতের 12টা বাজালেন। আমি ঠিক আছি। কচু ঠিক আছে। পুষ্পার কথা মতো ফাহাদ তার আঙুলটা ছোট কাপড় দিয়ে পেঁচিয়ে নিল। আমি খাইয়ে দিব, ঠিক আছে? ফাহাদ তো পুষ্পর কথা শুনে হাঁ করে আছে। এখন বাইরে চলুন, অনেক সময় হলো, আসছি। দুজন খাবার টেবিলে এসে বসলো। রাইসার খাওয়া শেষ, সে বসে আবার টিভি দেখা শুরু করলো। এদিকে পুষ্পর পাশের চেয়ারে বসে আছে ফাহাদ। পুষ্প প্লেটে ভাত মাখাচ্ছে। আ করেন। ফাহাদ খাবার মুখে দিল, খাবার চিবোচ্ছে আর চোখ দিয়ে পানি ফেলছে। এরকম চিপে চিপ কান্না করায় চিবানো ভাত গিলতে পারছে না। আবার নিন। এই আবার কান্না। রাইসা দেখলে কি মনে করবে? চোখের পানি মোছেন। পুষ্প ফিসফিস করে কথাগুলো ফাহাদকে বলল। এই তো গাধা একটা ছেলে, রান্না করতে গিয়ে নিজের 12টা বাজিয়েছে। তবে গাধাটা কাজের মতো একটা কাজ করেছে। কি করেছি? রান্নাটা একদম অসাধারণ হয়েছে। ফাহাদ একটু হাসলো। খাওয়া শেষে পুষ্প আর রাইসা চলে যেতে চায়। ফাহাদ কয়েকবার আটকে রাখে। দুপুর হওয়ায় রাইসাও ঘুমিয়ে যায়। ওর ঘুম ভাঙলে তারপর যাবেন? আজ এত আটকে রাখার ইচ্ছে কেন? না, এমনি। ও, আমার সাথে একটু ওই রুমে যাবেন? কেন যাব? কথা আছে। কি কথা? এখানেই বলুন। এখানে না, ওই রুমটাই চলুন। তাহলে আপনার বদ মতলব আছে। ছি ছি, কি বলেন? আমার আবার কিসের মতলব থাকবে? ওকে চলুন। রুমে যাওয়ার পর বলুন, কি বলবেন? আমি হ্যাঁ আপনি। আমি একটা আপনি একটা ফাহাদ আর কিছু বলতে পারল না। পুষ্পকে অবাক করে দিয়ে তাকে দু হাতের মধ্যে জড়িয়ে নেয়। পুষ্প এখন ফাহাদের বুকের ভেতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছিল। পুষ্প কান পেতে তা শোনার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলো ওটা কান্নার আওয়াজ। ফাহাদ কান্না করছে, তবে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। বুকটা ঠিকই কাঁপছে, আর পুষ্প সেটা ভালোভাবে বুঝতে পেরেছে। ফাহাদের এমন কান্নায় পুষ্প চোখেও পানি চলে আসে। কারণ কথায় আছে যে দুজন ভালোবাসে তাদের মন একটা থাকে। একজনের কান্না দেখে আরেকজন অবশ্যই কান্না করবে। কান্না না করে থাকতেই পারবে না, এটাই তো ভালোবাসা, তাই না? পুষ্প চোখের পানি মুছলো আর নিজের মনকে শক্ত করলো। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? লজ্জা নেই আপনার? ছাড়ুন। ছাড়বো না। এখন কেন কান্না করিস? তখন মনে ছিল না? আমি ভুল করেছি। ভুল নিয়ে থাক। ফাহাদ পুষ্পকে ছেড়ে দেয়। তো এখন কি চান আপনি? বিয়ে করবেন আমাকে? না। তো জড়িয়ে ধরেছিলেন কেন? খুব ভালো লাগে, তাই না? আমি তো আপনি তো কি? আমি জানতাম বদ মতলব আছে। না, শোনো, আমি সব কিছু লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত, তাই। আহারে, উনি ক্লান্ত। ঢং বাদ দেন। ঢং না। তা নয় তো কি? অতীতের কথা তুলতে চাই না, আপনি দূরে দূরে থাকবেন। এমন করতেছেন কেন? কেমন করতেছি? একবার কাছে টেনে নিচ্ছেন, আবার দূরে সরিয়ে দিচ্ছেন। কখন কাছে টেনে নিলাম বলেন? সরি, আমার ভুল হয়েছে। আমি তো বুঝে গেছি। ওই যে একটু খাওয়ায় দিছি আর সুযোগ পেয়ে ঝটপট মনের মধ্যে ঢোকার চেষ্টা করতেছেন, তাই না? না, আসলে আপনাদের সাথে এটাই আমার শেষ দেখা। কেন, মারা যাবেন নাকি? না, আপনি যে বলেছিলেন এখান থেকে চলে যেতে, তাই ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছি।
একজনের সাথে কথা হয়েছে, আর এসব মনে করে আমার কেমন যেন লাগলো, সহ্য না করতে পেরে জড়িয়ে ধরেছিলাম। ফ্ল্যাট বিক্রির কথা শুনে পুষ্প কেমন যেন থমকে গেল। হয়তো তার মনের মধ্যে ভয় কাজ করছে, কারণ প্রিয় মানুষটি যে আবার চলে যাচ্ছে। শোনেন, আমি চলে যাওয়ার পর রাইসাকে বলবেন কোনো একটা কাজে আমি চলে গিয়েছি, আর ফিরবো না। পুষ্প কোনো কথাই বলে না, সোজা রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে আর ফাহাদকে বলে যায় রাইসা ঘুম থেকে উঠলে তাকে যেন বাসায় দিয়ে আসে। ফাহাদ রাইসার পাশে চুপচাপ বসে আছে, মনটা খুবই খারাপ। ফাহাদ ভেবেছিল পুষ্প হয়তো তাকে যেতে মানা করবে, আর তখন সে ফ্ল্যাটটা বিক্রি করবে না, কিন্তু পুষ্প তাকে আটকালো না। হঠাৎ তনুর ফোন। ফাহাদ রিসিভ করলো। কি করেন? বসে আছি। মনে হচ্ছে আপনার মন খারাপ। না, মন ভালো। ও, তো গ্রামের বাড়িতে কেমন মজা করেছেন? মজা করার জন্য আসিনি, এমনি ঘুরতে আসছি। এখানে আমার পরিচিত কেউ নেই। ও, ফিরবেন কখন? একটু পরেই রওনা হব। তাহলে বাসায় ফিরে একটা কল করবেন, আমি আপনার বাসায় যাব। ঠিক আছে। ফাহাদ ফোনটা কেটে দিল। তনু তো খুব খুশি। ফাহাদ সবসময় না করে আজ সে হ্যাঁ বলেছে। ঘণ্টাখানেক পর রাইসা ঘুম থেকে ওঠে। ফাহাদ রাইসাকে নিয়ে বাসায় যায়। রাইসাকে পুষ্পের কাছে দেওয়ার পর ফাহাদ বলল, একটা হেল্প করবেন? বলেন। আমাকে তনু ভালোবাসার বিয়ে করতে চাই। আমি ওকে পছন্দ করি না। ওকে আজ সন্ধ্যায় আসতে বলেছি, আপনি সন্ধ্যায় একটু থাকবেন। আমি থাকবো কি জন্য? তাকে একটু বোঝাবেন। আপনি বোঝাতে পারেন না? আমার কথা শুনবে না। ওকে, ও আসার পর আমাকে ডাকবেন। সন্ধ্যার পর পর ফাহাদ তনুকে কল করে বলে বাসায় পৌঁছে গেছি। ফাহাদ কথাটা বলার কয়েক মিনিট পরে তনু ফাহাদের বাসায় আসে। ফাহাদ ভেতরে তাকে বসতে দেয় আর কিছু খেতে দেয়। এর মাঝে অনেক কথা হয়। আচ্ছা, আপনি একটু বসেন, আমি বাইরে থেকে আসছি। কই যাবেন? বাইরে যাব, আর এখনই আসবো। ঠিক আছে। ফাহাদ বাইরে বেরিয়ে পুষ্পর বাসায় যায়। পুষ্পকে সাথে করে নিয়ে ফেরে সে। ফাহাদ হঠাৎ করে পুষ্পকে সাথে নিয়ে আসায় তনু এক চমকে যায়। তনু, জি চলুন। কিছু কথা বলবো, ভালোভাবে শুনবেন। আগেই কোনো কথা বলবেন না। ঠিক আছে। তনু একটু ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমার সাথে অনেক দিন হলো আছেন। আমরা একসাথে অনেক সময় পার করেছি, একে অপরকে হেল্প করেছি। আপনি আমাকে ভালোবাসেন এটা অনেকবার প্রকাশ করেছেন, কিন্তু আমি প্রত্যেকবারই মানা করেছি, তাই না? হ্যাঁ। আজ ব্যাপারটা সিরিয়াসলি নেবেন। আপনি এই ব্যাপার নিয়ে কখনো কোনো কথা বলবেন না। ওহ, এই ব্যাপার? আপনারা কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? না, ওনার আমারও বিয়ে হয়নি। আমি এখান থেকেই চলে যাচ্ছি। মানে এখানে আর থাকবো না, ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছি। কেন? ওনার সমস্যা হয় তাই। ফাহাদ আরও কিছু সময় তনুকে বোঝালো। তনু মন খারাপ করে চলে গেল। আচ্ছা, আপনি কিছু বললেন না কেন? আমি আর কি বলবো, আপনার কথাই তো সব শুনলো। তাও কিছু বলতে পারতেন। কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ফ্ল্যাট কবে ছাড়ছেন? 2 দিন পর। ওকে। পুষ্প তার বাসায় চলে আসলো। তারপর থেকে ফাহাদ আবারও একা। এতদিন তনু বিরক্ত করতো, রায়সা এসে বাবা বলে ডাকতো, পুষ্প এসে বকা দিত। এখন আর কেউ তার পাশে থাকবে না, এসব ভাবতে ভাবতেই ফাহাদ হতাশ হয়ে পড়ে। 2 দিন চলে গেল। ফাহাদের সাথে পুষ্পর এই 2 দিনে কোনো কথা হয়নি। রায়সার সাথে বেশ কয়েকবার হয়েছে, কারণ রায়সা অনেকবার তার বাসায় আসছে। আজ ফাহাদ ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, সকাল সকাল চলে যাবে। মনে মনে ভাবছে পুষ্পর সাথে দেখা করে যাবে নাকি এমনি চলে যাবে। রাইসার জন্য তার মন খারাপ। মেয়েটার সাথে তার সময় কাটানো হবে না, ওর মুখে বাবা ডাক শোনাও হবে না। ব্যাগ গোছাতে গোছাতে সেই পুরনো দিনের কথা মনে হয় ফাহাদের। একসময় চোখ বেয়ে পানি পড়া শুরু করে। চোখের পানি মুছে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। ফাহাদ যখন পুষ্পর বাসার সামনে, তখন পুষ্প দরজায় দাঁড়িয়েছিল। ফাহাদকে দেখে না দেখার ভান করলো। এর মধ্যে আবার চোখাচোখি হলো। ফাহাদ যখন পুষ্পর দিকে তাকিয়েছিল, তখন পুষ্প মিটিমিটি হাসছিল। ফাহাদ এই হাসিটার মানে বুঝতে পারে না। ফাহাদ পুষ্পর সামনে দিয়ে নিচে নেমে আসে। ফাহাদ আগে থেকে একটা ফ্ল্যাট খুঁজে সেটা কিনে রেখেছিল, এখন সেই ফ্ল্যাটেই যাচ্ছে। পথে তনুর সাথে দেখা। ফাহাদ রিকশাতে ছিল আর তনু রাস্তায় দাঁড়িয়ে। আপনি এখানে দাঁড়িয়ে কেন? তনু ফাহাদকে দেখে না দেখার ভান করলো। ফাহাদ বুঝতে পেরে রিকশাওয়ালাকে এগোতে বলল। সে রিকশায় বসে বসে ভাবে মানুষগুলো এমনি নিজের স্বার্থের জন্যই ভালোবাসে। ফাহাদ নতুন বাসায় পৌঁছে যায়। ট্রাকে লোড করা তার আলমারিগুলো লেবাররা নামিয়ে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সব কিছু গোছাতে লাগে। সব কাজ শেষে ফাহাদ গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় শুয়ে আছে। 2-1বার ভালোভাবে নিঃশ্বাস নিতে দরজায় কারো নক। এখন আবার কে আসলো? ফাহাদ দরজা খুলে দেখে পুষ্প আর রাইসা ব্যাগ হাতে দাঁড়িয়ে। ওদেরকে দেখে ফাহাদের চোখ কপালে ওঠে। ব্যাগগুলো হাতে নিন।
আরে সরে দাঁড়ান। বাবা আমরা এসে গেছি। ফাহাদ রাইসাকে কোলে নিল, হাতের ব্যাগগুলো একপাশে রাখলো। এদিকে পুষ্প ফ্যান ছেড়ে বিছানায় বসলো। ফাহাদ কিছু বলতেও পারছে না। খেয়েছেন নাকি রান্না করতে হবে? খেয়েছি। গুড, তাহলে রাতের জন্য একটু পরেই রান্না করি নাকি? বাজার তো করিনি। তো দাঁড়িয়ে কি দেখছেন, দৌড় দেন। ফাহাদ বাসা থেকে বের হলো বাজার করতে। ফাহাদের মাথা পুরো হ্যাং হয়ে গেছে, কারণ পুষ্পর হঠাৎ করে আসা আর এসে এরকম আচরণ। ফাহাদ বাজার করে বাসায় ফেরে। বাজারগুলো কিচেনে রেখে আসেন। পুষ্প যা বলছে ফাহাদ তাই করে যাচ্ছে। পুষ্প ফাহাদকে ডাকলো। এদিকে শুনুন। বলুন। রাইসাকে নিয়ে বাইরের ঘরে আসেন, আমি রান্না করব, ঠিক আছে? ঠিক আছে। ফাহাদ রাইসাকে নিয়ে বাইরে যায়। পুষ্প রান্না করতে থাকে। ঘটনাগুলো সব ফাহাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ফাহাদ আর রাইসা বাসায় ফিরল। ততক্ষণে পুষ্পর রান্নাও শেষ। রাত 9টা বাজতেই রাইসা খেয়ে ঘুমিয়ে গেল। তারপর পুষ্প ফাহাদের একসাথে খাবার খেলো। ফাহাদ পুষ্পকে কোনো প্রশ্ন করায় সাহস পাচ্ছে না। রাত তখন 11টা। পুষ্প ফাহাদকে ডেকে নিয়ে একটা রুমে গিয়ে বসলো। আমি জানি সব কিছু আপনার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমি এখন যেটা করব সেটা আপনার জীবনের উপর দিয়ে যাবে। কি করবেন আপনি? ফাহাদ একটু ভয় পেল। মেরে ফেলবো। পুষ্প ফাহাদের কাছে গিয়ে কোনো কথা না বলে সোজা ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। ফাহাদের আর কিছু বোঝার বাকি রইল না পুষ্প কি চাচ্ছে। ফাহাদের ঠোঁট থেকে পুষ্প তার ঠোঁট সরিয়ে নিয়ে পুরো মুখে অনেকবার চুমু খায়। তুমি অনেক বোকা আর পাগল। কি? শোনো, আমি তোমাকে ফলো করে এখানে আসছি, তোকে পেয়েছি। আর কি ছাড়া যায়? আমি তো তোমার সাথে। আমি জানি তুই দোষ করেছিস, সেটা শাস্তিও আছে। কি সেটা? কাল বিয়ে করতে হবে, পারবি না? পারবো। যদি পালিয়ে যাস? পালাবো না। না পালাতে পারিস, তাই আজ আমার সব কিছু তোকে দিয়ে দিব, তারপর তুই পালালেও সমস্যা নেই। এই না কিছু লাগবে না, আমি পালাবো না তো। পুষ্প ফাহাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ফাহাদ অনেকবার থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। শেষমেশ পুষ্পকে বলে, ওই আমার মেঘবতী। বলো পাগল। কান্না করো না আর। করবো না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। তুমি বলো। কুত্তা, তোকে না ভালোবাসলে কি আমি এখানে আসছি? তুই তো আবার আমাকে রেখে আসছিলি। তুমি তো আমাকে ফ্ল্যাট বিক্রি করতে বলেছিলে। রাগের মাথায় তো অনেক কিছুই বলেছি। দুজন ঝগড়া করে চুপ, কিন্তু পুষ্প তখনও ফাহাদের বুকে। আচ্ছা, আমরা আর ঝগড়া না করি। আমার দিকে তাকাও। বলো। পুষ্প আবার ফাহাদের ঠোঁটে গালে কয়েকটা চুমু খেলো আর বলল, আজ সারা রাত বুকের মধ্যে নিয়ে রাখতে হবে। ঘুমাবে না? তোমার বুকে ঘুমাবো। এইভাবেই? ঠিক আছে, মেঘবতী থাকবে তার মেঘের বুকে। পাগল, চোখ বন্ধ করো তো। কেন? হাই ভোল্টেজের একটা শক দিব। সেটা কেমন? খেলেই বুঝতে পারবে।